হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিট স্কুলের আরও একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের অঙ্কন ভাইয়া। আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের এসএসসি 27 ব্যাচের জন্য আমরা একটা ফ্রি মিশন নামাচ্ছি। সো এই মিশনের ফার্স্ট ক্লাস, যেখানে হচ্ছে আমরা 4টা ক্লাসে 2টা চ্যাপ্টার ফুল কভার করব। একদম বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ যা যা আছে সব কিছু কভার করা হবে। সো আজকে হচ্ছে তার ফার্স্ট ক্লাস, এবং আজকে আমরা শুরুর দিনে নিয়ে আসছি কাজ ক্ষমতা শক্তি। সো তোমরা হচ্ছে সবাই একটু তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে ফেলো, এবং জয়েন করে আমাকে জানাও যে আমার পেছনের স্ক্রিনটা তোমরা ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ক্লাসটাতে নিয়ে আসো, এবং আজকের লাইভটা হচ্ছে একটু কষ্ট করে শেয়ার করে দাও। আচ্ছা, আমি দেখতে পারতেছি আফসানা জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে সায়েদা খানম লাকি জয়েন করছে, হ্যালো ভাইয়া, হ্যালো 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 হ্যালো। সো সবাই হচ্ছে একটু জয়েন করে ফেলো। আমরা ক্লাসটা শুরু করে দিব কিছুক্ষণের মধ্যে, যেহেতু আমাদের ঠিক 3টায় লাইভ আসার কথা ছিল। আমি ঠিক 3টায় চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম, রাফিয়া রহমানকে দেখতে পারতেছি, ইতিকে দেখতে পারতেছি। আচ্ছা, আরও বেশ কিছু মানুষজন হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলছে। সো সবাই হচ্ছে একটু যেটা করবা সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলবা, এবং আজকের ক্লাসের ফুল স্লাইডটা যদি পাইতে চাও, আজকে যা যা পড়াবো এই স্লাইডটা যদি পাইতে চাও, সেক্ষেত্রে তুমি হচ্ছে কি করবা, লাইভটা একটু শেয়ার করবা। ঠিক আছে, লাইভটা নিজের টাইম লাইনে বা নিজের প্রোফাইলে হচ্ছে কি করবা, শেয়ার করবা। সো এই দুইটা কাজ তোমাকে এখন একটু হচ্ছে করতে হবে। ঠিক আছে, ওকে। ভাইয়ার ডিম আগে না মুরগি আগে, প্রাপ্তি আপু আগে? আচ্ছা, প্রাপ্তি আপু আসছে একটু বায়োলজি ক্লাস মানে ফিজিক্স ক্লাসে। সো প্রাপ্তি আপু প্রশ্ন করছে ভাইয়ার ডিম আগে না মুরগি আগে। এটা তো বায়োলজি মানুষজন জানার কথা, আমি তো এটা জানি না। আচ্ছা ঠিক আছে, ভালো আছি ভালো আছি ভালো আছি। যারা যারা জিজ্ঞেস করতেছো কেমন আছি, ভালো আছি। আমাকে এখন জানাইলে না যে পেছনের স্ক্রিনটা দেখতে পারতেছো, কথা শুনতে পারতেছো? ক্লাসকে শুরু করে দিব, ক্লাসকে শুরু করে দিব। ওকে, জোস। তো দেখতেছি সবাই মোটামুটি জয়েন করে ফেলছে। সো আমরা হচ্ছে ক্লাসটা তাহলে শুরু করতে পারি না? ওকে, শেয়ার ডান, মেনশন ডান। শ্রাবণ ধারা বলতেছে শেয়ার ডান, মেনশন ডান। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের যে ফ্রি মিশনটা আছে, এই ফ্রি মিশনে আমরা 4টা ক্লাস নিব। কয়টা ক্লাস নিব? 4টা। কি কি টপিক কভার করব? তোমরা পোলে ভোট দিছো যেই দুইটা টপিকের উপরে সবচেয়ে বেশি, ওই দুইটা টপিকের উপরে হচ্ছে আমরা কি করব, টপিক কভার করব। একটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, আর একটা হচ্ছে স্থির বিদ্যুৎ। আমরা কিভাবে ভাগ করছি টপিকগুলোকে? আমরা ফার্স্টে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এবং স্থির বিদ্যুৎ এই দুইটা চ্যাপ্টারেরই বেসিক পড়াবো, যা যা থিওরি লাগবে একটা চ্যাপ্টারের সব কিছু পড়াবো, ফর্মুলাগুলো দেখাই দিব, টাইপ ভিত্তিক ম্যাথ দেখাই দিব। মানে একটা ফর্মুলা দেখাবো, ওই ফর্মুলা দিয়ে কীরকম ম্যাথ আসে সেটা দেখাই দিব আজকের ক্লাসে। আর একটা ক্লাস রাখছি ফুললি সিকিউ অ্যান্ড এমসিকিউ সলভিং এর উপরে। মানে ওই ক্লাসে শুধুমাত্র আমরা সিকিউ প্রশ্ন সলভ করবো আর এমসিকিউ প্রশ্ন সলভ করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো আমাদের 4টা ক্লাস হবে টোটাল, 2টা চ্যাপ্টার কমপ্লিট করা হবে। রুটিনটা কিন্তু এই গ্রুপেই আছে, আমি এই স্লাইডের লাস্টে রুটিনটা অ্যাড করে রাখছি, তোমরা চাইলে দেখে নিতে পারবা। সো চলো আমরা হচ্ছে আজকের ক্লাসের পড়াশোনার দিকে একটু আগাই। ঠিক আছে, ওকে। সো একদম শুরুতে আমাদের তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে এই যে মার্চ মাস জুড়ে আমাদের ক্লাস 10-এর যে বাচ্চা কাচ্চারা আসো তোমরা, তোমাদের জন্য হচ্ছে কি হবে, একটা ফ্রি ক্লাস, মানে অনেকগুলো ফ্রি ক্লাস। তো এই ফ্রি ক্লাসের রুটিনটা এখানে অ্যাড করা আছে যে কোন দিন কোন ক্লাস হবে। তুমি যখন ক্লাস শেষে স্লাইডটা পাবা তখন তুমি এখান থেকে দেখে নিতে পারবা, আর চাইলে হচ্ছে তুমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। ওয়ালাইকুম আসসালাম, নিশাদ তাসলিমকে দেখতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, ওর নাম আফসানা ভাইয়া, হ্যাঁ আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে শুরু। আচ্ছা, আমার নাম তো তোমরা অনেকেই জানো না হয়তো, সো আমার নামটা একটু বলে দেই। যারা যারা আমাকে চিনো তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা চিনো না তাদের জন্য একটু আমার নামটা বলে দিই যে আমার নাম হচ্ছে অঙ্কন। আমি হচ্ছে 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আসি, তোমাদেরকে ফিজিক্স পড়াই। সো সবাই আমাকে অঙ্কন ভাইয়া বলে, সো তোমরা আমাকে অঙ্কন ভাইয়া বলবা, কেউ স্যারটার বলবা না। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, সো অবভিয়াসলি আমরা হচ্ছে কাজ দিয়েই শুরু করব। তোমাদের বইয়ের শুরুর দিকে বেশ সুন্দর কিছু উদাহরণ আছে, বাসার দারোয়ান কাজ করে কি করে না, তারপরে হচ্ছে পড়াশোনার কাজ কি কাজ না, ঠিক আছে। সো এই টাইপের কিছু কাজকর্ম আছে, মানে কি বলে উদাহরণ আছে। সো এই জিনিসটাই আমরা একটু ফিজিক্সের ভাষায় ম্যাথমেটিক্যালি থিওরিটিক্যালি কিভাবে লেখা যায়, সূত্র কিভাবে এখান থেকে আসছে, এই জিনিসগুলো একদম শুরুতে দেখবো। সো একদম শুরুতে আমাদের টপিক হচ্ছে কি কাজ। আচ্ছা, একটা কাজ করি, আমি কাজ করার আগে একটা কাজ পড়ানোর আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আজকে টপিকগুলো লিখে ফেলি যে আজকে কি কি পড়বো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ক্লাসে এখন কতজন আছে দেখি তো, কতজন আছে ক্লাসে, ক্লাসে কতজন আছে? আচ্ছা, ক্লাসে তো মানুষজন খুবই কম।
ক্লাসে মানুষজন খুবই কম, তো ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো। ক্লাসে কিন্তু মানুষজন একেবারেই কম, খুবই কম, ঠিক আছে? সো আজকে আমরা যে টপিকগুলো পড়বো, ঠিক আছে, এগুলো একটু লিখে ফেলো, ঠিক আছে? আজকের ক্লাসের যে টপিকগুলো আমরা পড়বো এগুলো একটু লিখে ফেলো, ঠিক আছে? এক নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাজ কি জিনিস, কাজ কেমনে আসছে, কোত্থেকে আসছে, কেন আসলো, এইসব। তারপরে হচ্ছে কাজেরই আরেকটু মানে একটু হচ্ছে অ্যাডভান্স জিনিস, সেটা হচ্ছে হেলানো তলে কৃত কাজ, ঠিক আছে? এরপরে হেলানো তলে কৃত কাজ, তারপরে আমরা পড়বো হচ্ছে শক্তি নিয়ে। শক্তির মধ্যে অনেক ধরনের শক্তি থাকবে, বাট আমরা পড়বো হচ্ছে বেসিক্যালি কি বিভব শক্তি, গতিশক্তি, এইগুলা। বিভব শক্তি, তারপরে হচ্ছে গতিশক্তি। এরপরে আমরা পড়ব হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতার মধ্যে এটা পড়ে যায়। তারপরে আমরা পড়ব হচ্ছে স্প্রিং, স্প্রিং দ্বারা কৃত কাজ। আশ্চর্য, এটা কি সমস্যা? স্প্রিং দ্বারা কৃত কাজ। এরপরে আমরা পড়ব হচ্ছে ক্ষমতা। তারপরে আমরা কুয়ার ম্যাথ দেখব, ঠিক আছে, কুয়ার ম্যাথ। এরপরে আমরা পড়ব হচ্ছে কর্মদক্ষতা। এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের টপিক, ঠিক আছে? এই টপিকগুলো আমরা পুরা ক্লাসে কভার করার চেষ্টা করব, এবং এইখান থেকেই কিন্তু এই অধ্যায়ের সকল প্রশ্ন যা যা বোর্ডে আসে এগুলো মোটামুটি চলে আসবে, ঠিক আছে? সো আজকে কিন্তু আমরা সিকিউ সলভ করব না, এমসিকিউ সলভ করব না, আমরা আজকে থিওরি পড়বো, বেসিক পড়বো এবং কিছু ম্যাথ দেখবো, ঠিক আছে? মানে হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ, যে এই টাইপের ম্যাথ, যদি ওগুলো সিকিউ তো আসে, এমসিকিউ তো আসে, সো আলটিমেটলি কভার হয়ে যাবে অনেক কিছু। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা। চলো শুরু করি। আর একটা কথা হচ্ছে যে এই ক্লাসটা যারা করতেছো তারা চেষ্টা করবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতে, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত করতে, এবং যারা ক্লাসটা করবা তারা অবশ্যই হচ্ছে ক্লাসটাতে নোট করবা, পুরা ক্লাসটা যেন সবাই নোট করো। এবং এই নোটের উপরে তোমাদের একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে এই নোটগুলো তোমরা যেগুলো করবা আজকে ক্লাসে, এটা আবার পোস্ট করবা এই গ্রুপেই, এবং ওইখান থেকে যার নোট আমার সবচেয়ে সুন্দর মনে হবে তার জন্য একটা গিফট থাকবে। সো সবাই যারা যারা এখন ক্লাসে আসো চেষ্টা করবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়া যা যা বলতেছি সবকিছু সুন্দর সুন্দর করে লিখে রাখার, নোট করে রাখার। চলো তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে হচ্ছে আমরা একদম শুরু থেকে শুরু করতেছি, একদম শুরু থেকে হচ্ছে আমরা শুরু করি, একদম শুরু থেকে আমরা শুরু করি। সেটা হচ্ছে একদম শুরুতে কাজ অথবা ওয়ার্ক। সো কাজ অথবা ওয়ার্ক এই জিনিসটা কি ভাইয়া? কাজ অথবা ওয়ার্ক এই জিনিসটা কি? কাহিনী হচ্ছে আমরা একদম শুরুতে কাজ কি জিনিস? কাজ হচ্ছে কোনো একটা বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে এই বল প্রয়োগের ফলে বস্তুর হচ্ছে স্মরণ ঘটে। তো বলের দিকে যদি স্মরণ ঘটে, অর্থাৎ বস্তুর উপরে প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণ, এই দুইটার গুণফলকে আমরা বলি হচ্ছে কি কাজ, ঠিক আছে? ওকে, সো কি বলি? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জয়েন করতেছো এখন ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একদম মনোযোগ দিয়ে করো ভাইয়া, আমরা ক্লাসটা এখন শুরু করতেছি। সো এখন আর কোনো কথাবার্তা বলবো না। সো কাজ হচ্ছে কি, যে কোনো একটা বস্তুর উপরে আমি যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে তার একটা স্মরণ হবে। এফ পরিমাণ বল বলতেছি কারণ আমরা র্যান্ডম একটা ভ্যালু বলতেছি। তো লিখো সবাই আমার সাথে সাথে যে কোনো বস্তুর উপরে
প্রযুক্ত বল এবং বলের দিকে সরণ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, একটু সুন্দর করে এটা মাথায় রাখো। প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফল হচ্ছে কাজ, এবং বলের দিকে সরণের গুণফল হচ্ছে কৃতকাজ অথবা কাজ। আচ্ছা, ব্যাপারটা কিরকম? ধরো আমার কাছে একটা সারফেস আছে, এই সারফেসের উপরে একটা বস্তু আছে, ঠিক আছে? এই সারফেসের উপরে একটা বস্তু আছে এইখানে, এই সারফেসের উপরে একটা বস্তু আছে হচ্ছে এই জায়গাতে। আচ্ছা, এইটা হচ্ছে এম ভরের একটা বস্তু, এই অবস্থানটা হচ্ছে এই অবস্থান। আমি এইখান থেকে কি করলাম, এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করলাম, এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এই বস্তুর উপর আমি হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। সো এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বলে আমার হচ্ছে এই বস্তু যেটা আছে এই অবস্থানে ছিল, এটা এখন বি অবস্থানে চলে আসলো, ঠিক আছে? এই বস্তুটা কোথায় চলে আসলো? বি অবস্থানে চলে আসলো, মানে তার অবস্থানের পরিবর্তন হলো। কি হইলো? অবস্থানের পরিবর্তন হলো। এই এম বস্তুটা কিন্তু এম ভরের বস্তু আছে, সেম সব কিছু আছে, আমি তার উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, সে শুরুতে এ অবস্থানে ছিল, এরপরে সে বি অবস্থানে গেছে, তার মানে তার অবস্থানের পরিবর্তন হয়েছে। সো আমরা জানি কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ। সো এই যে আমার এতটুকু অবস্থানের যে পরিবর্তন, এটা হচ্ছে আমার সরণ। তাহলে খেয়াল করো তো, আমি বলটা প্রয়োগ করছি এই দিকে, কোন দিকে প্রয়োগ করছি? এই দিকে, এবং বস্তুটাও এই দিক থেকে এই দিকেই গেছে, তার মানে যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিকে সরণ হয়েছে, যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিকে কি হয়েছে? সরণ হয়েছে। তো যেহেতু আমাদের বলের দিক এবং সরণের দিক একই দিকে, সেহেতু আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফল। সো এই বস্তুর উপরে যেহেতু আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি এবং বলের দিকে তার এস পরিমাণ সরণ হয়েছে, তাহলে এই বস্তুর জন্য কৃতকাজ কত হবে? এই বস্তুর জন্য আমাদের কৃতকাজ কত হবে? এই বস্তুর জন্য আমাদের কৃতকাজ ডব্লিউ বা ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে এফএস। ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে এফএস। এটা খুবই মানে মানে জেনারেল কথা, মানে আমরা এটা অনেক আগে থেকেই জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস। এটা তো নতুন কিছু না ভাইয়া, বল এবং সরণের গুণফল হচ্ছে কৃতকাজ, এটা সহজ কথা। আমাদের যে ঝামেলাটা করতেছে সেই জিনিসটা হচ্ছে এই লাইনটা, যে বলের দিকে সরণের গুণফল। সো এইটা আসলে কিভাবে আমরা চিন্তা করতে পারি, কিভাবে হচ্ছে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? সো এখন দেখো তো, আমরা যদি এইরকম দেখি যে কোনো একটা বস্তু এখানে আছে, হ্যাঁ, কোনো একটা বস্তু এখানে আছে, কোনো একটা বস্তু এখানে আছে, এরকম ভাবে এই বস্তুর উপরে আমি হচ্ছে একটা বল প্রয়োগ করতেছি, ঠিক আছে? এই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করতেছি এই দিক বরাবর, এই দিক বরাবর আমি হচ্ছে এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম। কতটুকু বল প্রয়োগ করলাম? এফ বল প্রয়োগ করলাম। কিন্তু এই বস্তুটা সরণ হইলো এই দিক বরাবর, ঠিক আছে? এই বস্তুটার সরণ হচ্ছে এই দিক বরাবর এস পরিমাণ, ঠিক আছে? আমি একটা বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করছি এই দিকে, কিন্তু বস্তুটার সরণ হচ্ছে কোন দিকে? এই দিকে, বুঝছো? এখন কথা হচ্ছে যে এই যে এফ আর এই যে এস, এদের মধ্যবর্তী কোণ ধরো তোমাকে প্রশ্নে বলে দিছে থিটা। আমার কথা হচ্ছে এইখানে যদি আমি কৃতকাজ বের করতে চাই, কৃতকাজ এইখানে যদি আমি কৃতকাজ বের করতে চাই, তাহলে আমি কি করব? কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস হচ্ছে এফ ইন্টু এস, এটা করব। এই অংশের জন্য বা এই যে দ্বিতীয় যে কেসটা আছে, এই কেসের জন্য কি আমি এটা করব? কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, এটা করব। এটা করলে কি আমার ম্যাথটা হবে? বলো, এটা করলে কি আমার ম্যাথটা হবে? উত্তর হচ্ছে না, হবে না। কেন? কারণ হচ্ছে ভাইয়া এখানে বল প্রয়োগ করছি একদিকে, সরণ হচ্ছে অন্যদিকে। বল এবং সরণের মধ্যবর্তী একটা কোণ চলে আসতেছে। সো এইখানে বল এবং সরণ একই দিকে না। সো এইখানে আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারবো না, কারণ আমরা যখন সরণের দিকে, বলের দিকে সরণ হবে তখন ডিরেক্ট এফএস বসাইতে পারবো, বাট এইখানে আমরা পারবো না। তো আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে বলের দিকে সরণের উপাংশ বের করতে হবে। উপাংশ, আচ্ছা উপাংশ ওয়ার্ডটা একটু কঠিন লাগবে, এটা বাদ দিয়ে চিন্তা করো যে বলের দিকে কতটুকু সরণ হয়েছে এটা আমাকে বের করতে হবে। সো এইটা আমি কিভাবে বুঝবো? এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? ওয়ালাইকুম আসসালাম, মরিয়ম আক্তার জিম, ভালো আছি। সো এখন এইখানে যদি আমি হচ্ছে এই এসটা, এই এসের একটা ছায়া ফেলতে পারি, ঠিক আছে? এই এসের একটা ছায়া যদি এই দিকে ফেলতে পারি, এখানে এসটা আছে না, এইটার একটা ছায়া যদি এই এফ এর উপরে ফেলতে পারি, তাহলে তো আমি বুঝবো যে বলের দিকে কতটুকু সরণ হচ্ছে। মানে বলও এই দিকে, তখন সরণটাও এইখান থেকে এইখানে চলে আসলো, মানে এই দিকে সরণ হচ্ছে, ঠিক আছে? তো সরণের আর বলের মধ্যবর্তী কোণ টোন আপাতত দরকার নাই। আমরা এখন চিন্তা করি যে আমি উপর থেকে একটা টর্চ লাইট মারবো, ঠিক আছে? একটা টর্চ লাইট, আমি যদি উপর থেকে একটা কোনো কিছু এরকম টর্চ লাইট মারি, নিচে একটা ছায়া পড়ে না? পড়ে কি না? পড়ে। তো সো আমি যদি এইটার উপরে একটা টর্চ লাইট মারি, সো এই সরণের একটা ছায়া পড়বে এখানে, খুব সুন্দর,
ঠিক আছে, এইখানে সরণের একটা খুবই সুন্দর ছায়া পড়বে, এটা এরকম হয়ে যাবে। তো তখন এইখানে একটা লম্ব চিন্তা করবা তুমি, ঠিক আছে। আর এই সরণের ছায়াটা এই যে এইটুকু, এইটুকু হচ্ছে ধরো সরণের ছায়াটা, কি সরণের ছায়াটা, ঠিক আছে। আচ্ছা এইটা একটু লম্ব তো হয়নি, এই হচ্ছে লম্ব, ঠিক আছে। আমাদের সরণ হচ্ছে তাহলে এতটুকু, কতটুকু, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের সরণ বলের দিকে। কোন দিকে? বলের দিকে। তাইলে ভাইয়া এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি? এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যার সাথে ভূমি থাকে সেটা, যার সাথে কোণ থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে এই বাহুটা হচ্ছে, মানে এই যে আমাদের সন্নিহিত বাহুটা, এটা হচ্ছে আমাদের ভূমি। এইটা হচ্ছে তাহলে আমাদের লম্ব, কারণ এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এইটা হচ্ছে আমাদের কি? অতিভুজ। এটা হচ্ছে আমাদের কি? অতিভুজ। তাহলে আমার যেহেতু সরণের ছায়াটুকু বের করা লাগবে, যে বলের দিকে এইটুকু ভূমির মান কত, তাহলে আমি এইটা বের করতে চাচ্ছি। এটাকে ধরো আমি ধরে নিচ্ছি এক্স। কি ধরে নিচ্ছি? এক্স। তাহলে আমরা এখন বলতে পারি যে এইখানকার জন্য আমাদের কৃতকাজ হবে হচ্ছে W ইকুয়ালস টু এফ ইন্টু এক্স। তো এক্সটা আগে বের করতে হবে। সো এক্সটা আমি কিভাবে বের করব? আমি জানি এতটুকু হচ্ছে আমার এস, এই যে দৈর্ঘ্যটা, এই যে অতিক্রান্ত দূরত্বটা বা সরণটা, এটা হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে এস। এই এক্সটা আমাকে বের করতে হবে। সো আমি যদি এখন এখানে ত্রিভুজ চিন্তা করি, এইখানে যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমরা কস থিটার সাথে কার কার সম্পর্ক আছে? আমাদের তো ভূমি লাগবে। কার লাগবে? ভূমি লাগবে। আর কি জানো? অতিভুজ জানো। লম্বর মান তুমি জানো না, লম্বটা দাস তুমি টানছো ছায়া বের করার জন্য। তো এইটা জানো, তুমি হচ্ছে ভূমি জানো আর হচ্ছে অতিভুজ জানো। তো ভূমি আর অতিভুজের মধ্যে কোন ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক আছে? কজের। কবরে ভূমি আছে, ভয় আছে, তোমরা পড়ছো না? সো কস থিটা ইকুয়ালস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে কে? এক্স, আর অতিভুজ হচ্ছে কে? এস। তাহলে এইখান থেকে আমরা এক্স বের করে ফেলতে পারি। এক্স ইকুয়ালস হচ্ছে এস কস থিটা। তার মানে এই দেখো, বলের দিকে আমাদের সরণের যে উপাংশটা, অথবা বলের দিকে সরণের কতটুকু জিনিস কাজ করতেছে, বলের দিকে সরণ কতটুকু কাজ করতেছে? এক্স কস থিটা, এস কস থিটা। টোটাল সরণ এস হওয়া সত্ত্বেও বলের দিকে কাজ করতেছে এস কস থিটা পরিমাণ। সো এই থিটার ভ্যালু যদি তোমার কাছে জানা থাকে তাহলে তুমি কিন্তু করে ফেলতে পারতেছো। তাহলে ডব্লিউ ইকুয়ালস আমরা কি লিখতে পারি? এক্স এর জায়গায় এস কস থিটা। এখন আসো আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে থিটাটা আমরা বের করলাম, এই থিটাটা কার আর কার মধ্যবর্তী কোণ? এই থিটাটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। কাদের কাদের মধ্যবর্তী কোণ? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। সো এই থিটাটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। বুঝছো? এই থিটাটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এটা মনে রাখবা, কারণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি না হয়, অন্য কোনো থিটা ধরে তুমি যদি কৃতকাজ বের করো, তাহলে কিন্তু তোমার ম্যাথটা হবে না। সো বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে কি? থিটা। যেই থিটাটা ধরে আমরা কৃতকাজটা বের করব। সো এইখানে আমাদের বল হচ্ছে এফ পরিমাণ ছিল, এই যে হচ্ছে আমাদের এফ পরিমাণ বল ছিল, আর আমাদের সরণ ছিল হচ্ছে এস পরিমাণ। এদের কৃতকাজ বের করছিলাম। সো আমাদের কৃতকাজ হচ্ছে কত? ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। বুঝা গেছে? বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এখন এইখানে আরো কিছু জিনিসপত্র তোমাদের একটু জানতে হবে। এখানে আরো কিছু জিনিসপত্র তোমাদের একটু জানতে হবে। তোমরা এতটুকু তো নোট করে ফেলছো নাকি? নোট করে ফেলছো না? দেখো, কাজের প্রকৃতি, কাজ আবার অনেক ধরনের হইতে পারে, ঠিক আছে? বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, এই ধরনের অনেক কিছু হয়। সো দেখি, আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখবো হচ্ছে ধনাত্মক কাজ কখন হবে, ঠিক আছে? ধনাত্মক কাজ, এই ধনাত্মক কাজই হচ্ছে মূলত বলের দ্বারা কাজ, বলের দিকে কাজ অথবা বলের দ্বারা কাজ, ঠিক আছে? বলের দিকে কাজ অথবা বলের দ্বারা কাজ। আচ্ছা, তারপরে আসো, ধনাত্মক কাজ গেল। এরপর হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে কখন হবে? কাজ কি ঋণাত্মক হইতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, পারে। কাজ ঋণাত্মক হইতে পারে। ঋণাত্মক কাজ অথবা বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, এরপরে আসো,
শূন্য কাজ, ঠিক আছে, শূন্য কাজ। মানে কোনো কাজই হচ্ছে না, ঠিক আছে, কোনো কাজই হচ্ছে না। এই তিনটা কন্ডিশন কোনটা কখন হবে? ধনাত্মক কাজ অথবা বলের দ্বারা কাজ, ঠিক আছে। এইটা কখন হয় ভাইয়া? আমরা জানি কাজের সূত্রটা কি পড়ছি, কাজের সূত্রটা পড়ছি হচ্ছে W = F(s) cos θ। এখন কাহিনী হচ্ছে যখন আমরা দেখব যে বলের দিক এবং সরণের দিক একই দিকে, মানে আমি যেই দিকে বল প্রয়োগ করতেছি সেই দিকেই কাজ হচ্ছে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত হইতে পারে? 0 ডিগ্রি। যেদিকে বল সেদিকেই সরণ, এইদিকে বল আবার এই দিকেই সরণ, মানে একটার উপরে একটা। সো এদের মধ্যবর্তী কোনো কোণ আছে? কোনো কোণ নাই। সো এদের কৃত কাজ হচ্ছে কত? Fs। তার মানে এই এফ আর এস এর ভ্যালু ছাড়াও কাজের মান আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে? এই যে থিটা বা মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণের উপরেও কিন্তু থিটাটা ডিপেন্ড করে, ঠিক আছে। এই মধ্যবর্তী কোণের উপরেও থিটা হচ্ছে ডিপেন্ড করে। সো আমাদের যখন আমরা কৃতকাজ বের করব তখন আমাদের এই থিটার ভ্যালু যদি হচ্ছে সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, থিটা বা মধ্যবর্তী কোণ এইটা যদি হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হয়, সেটা 0 হইতে পারে, সমস্যা না, যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তখন আমাদের যে কৃতকাজ আসবে অর্থাৎ ডব্লু, এইটা হবে হচ্ছে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক কাজ হবে। মানে থিটার রেঞ্জটা থাকবে হচ্ছে 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রি থেকে বড়, আর হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি হইতে পারবে না, 89 পর্যন্ত হইতে পারবে, কিন্তু 90 হইতে পারবে না। 90 হইলে কি হবে সেটা আমরা দেখতেছি। তার মানে মধ্যবর্তী কোণ যতক্ষণ সূক্ষ্ম কোণ, সহজ কথায় মধ্যবর্তী কোণ যতক্ষণ সূক্ষ্ম কোণ 0 থেকে শুরু করে 90 এর আগে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমাদের কৃত কাজ হচ্ছে কি হবে? ধনাত্মক হবে অথবা পজিটিভ হবে। এরপর ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ কখন হবে? ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমাদের এই যে মধ্যবর্তী কোণ বা থিটা, এইটার ভ্যালু যদি হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হয়, অপেক্ষা বড় হলে, কেন 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 ভাইয়া, কেন 90 ডিগ্রি অপেক্ষা বড় হলে কৃতকাজ ঋণাত্মক হবে? অন্য কোনো কারণও তো হইতে পারে। এফ এর ভ্যালু এস এর ভ্যালু তো নেগেটিভ থাকতে পারে। হ্যাঁ পারে, এফ এর ভ্যালু এস এর ভ্যালু নেগেটিভ থাকতে পারে, তখন মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে যদি দুইটা নেগেটিভ হয়। অথবা দুইটা, একটা দিক আরেকটা দিকের উল্টা হইতে পারে, তখন কি হবে? তখন তাদের মধ্যবর্তী কোণ কত? এই বলো, এই হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, এর আমি বল প্রয়োগ করতেছি ধরো এই দিক বরাবর, আর এর সরণ হচ্ছে এই দিক বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? 80 ডিগ্রি কিনা? তুমি এখন ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটরে বসায় এটা বের করো। ডব্লু ইকুয়ালস হচ্ছে এফ এস কস 180। দেখো কস 180 মান কত? কস 180 মান হচ্ছে -1। কত? -1। সো এই পুরো জিনিসের সাথে -1 গুণ করলে কি মাইনাস এফ এস হয়ে যাবে না? ডব্লু ইকুয়ালস টু কি মাইনাস এফ এস হয়ে যাবে না? সো বুঝতে পারতেছো কখন কৃতকাজ ঋণাত্মক হবে? যখন আমাদের থিটা এর ভ্যালু 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে। থিটা ডিগ্রি ভ্যালু কি, থিটা কি হবে, মানে থিটা অথবা কোণের ভ্যালু অথবা মধ্যবর্তী কোণের ভ্যালু 90 ডিগ্রি অপেক্ষা যদি বেশি হয় তাহলে হচ্ছে আমাদের কৃত কাজ ঋণাত্মক হবে, ঠিক আছে। সো মধ্যবর্তী কোণ থিটা 90 ডিগ্রি থেকে বড় অথবা 180 ডিগ্রি অথবা 180 ডিগ্রি থেকে ছোট, এরকমও যদি থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের কৃত কাজ হচ্ছে কি হবে? ঋণাত্মক হবে। আচ্ছা, শূন্য কাজ কখন হবে? শূন্য হবে যখন আসলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, মানে তুমি ধরো তুমি বের করতে চাচ্ছ যে কাজ কখন শূন্য হবে, ঠিক আছে, তোমাকে এটা বললাম আমি প্রশ্নে যে ভাইয়া কাজ কখন শূন্য হয় এটা আমাকে একটু বের করে দেখাও। তো তুমি কি করলা? তুমি ডব্লু ইকুয়ালস টু এফ এস, এই সূত্র দিয়ে প্রথমে চিন্তা করলা। আচ্ছা ভাইয়া এটা 0 হইতে হলে কি করতে হবে? সরণ 0 হইলেও কাজ 0, এস যদি 0 হয় তাহলে এফ ইন্টু এস 0 0। আচ্ছা এফ যদি 0 হয় তাহলেও 0 ইন্টু এস 0, মানে কৃতকাজ 0 হইতে হলে এইদার এফ কে 0 হইতে হবে অথবা এস কে 0 হইতে হবে, যে কোনো একটা 0 হইলে কিন্তু আমাদের কৃতকাজ 0 হয়। এছাড়া কখনো 0 হইতে পারে না? অবশ্যই পারে, কারণ আমরা এখন শিখছি যে এফ এস কস থিটা, এইটা হচ্ছে কাজ বের করার অ্যাকচুয়াল সূত্র। সো আমি যদি দেখি যে আমাদের এফ এর ভ্যালু 0 না, এফ নট ইকুয়ালস টু 0, এস নট ইকুয়ালস টু 0, মানে এই দুইটার একটাও 0 না, কিন্তু তারপর আমাদের কৃতকাজ 0 হইতে পারে। কখন 0 হইতে পারে? যখন হচ্ছে আমাদের এই cos থিটা এই অংশটুকুর ভ্যালু আসবে হচ্ছে 0। সো এই অংশটুকুর ভ্যালু 0 কখন আসবে? যখন থিটা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স 0, মানে হচ্ছে থিটার ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো থিটাটা কি ছিল?
থিটাটা ছিল হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। থিটাটা কি ছিল? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। সো থিটাটা যেহেতু বল এবং সরণের মধ্যবর্তী কোণ ছিল, এই জন্য আমাদের এখানে থিটার ভ্যালু যদি যখন 90 ডিগ্রি হবে তখন কৃতকাজ শূন্য হবে। তো যখন বল এফ এবং সরণ এস লম্বভাবে থাকবে, কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে, তখন কৃতকাজ শূন্য হয়। কত হয়? শূন্য হয়। তো যখন এফ আর এস লম্বভাবে থাকবে তখন হচ্ছে কৃতকাজ কত হবে? শূন্য হবে। ঠিক আছে? যখন আমাদের হচ্ছে বল এবং সরণ লম্বভাবে থাকবে তখন কৃতকাজ শূন্য হবে। তোমরা এই যে ক্লাসে আসছো, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে পারতেছো না? ক্লাসে যেহেতু আসছো, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারতেছো না? কোনটা বেস্ট প্ল্যাটফর্ম এটা তোমার কাছে কেউ জিজ্ঞেস করছে? এটা তোমার কাছে কেউ শুনতে চাইছে? বলো, কেউ শুনতে চাইছে তোমার কাছে কোনটা বেস্ট প্ল্যাটফর্ম, কোনটা ভালো প্ল্যাটফর্ম, কোনটা খারাপ প্ল্যাটফর্ম? যেহেতু এইখানে ক্লাসে আসছো তার মানে তুমি ফ্রি ক্লাস করতে আসছো। তো ফ্রিতে যেহেতু ক্লাস করতে আসছো, যা পড়ানো হচ্ছে এটা শিখো, এইটা শেখার চেষ্টা করো, তাহলে দেখবো তোমার কাজে লাগতেছে। এখানে এসে তোমাকে কি দালালি করতে বলছে কেউ? ছি, লজ্জা। তো দেখো, আমাদের 3 ধরনের কাজ দেখলাম। আমরা দেখলাম হচ্ছে ধনাত্মক কাজ, আমরা দেখলাম হচ্ছে ঋণাত্মক কাজ, আমরা দেখলাম হচ্ছে শূন্য কাজ। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এইগুলা এমসিকিউতে অনেক বেশি আসে। ঠিক আছে? এটা কিন্তু এগুলো কিন্তু এমসিকিউতে আসে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে ভাই এইটার একটা উদাহরণ দেখান। আপনি তো বললেন যে হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃতকাজ শূন্য। এটা একটা উদাহরণ দেখান কিভাবে এটা সম্ভব। ধরো তুমি হোটেলে, রেস্টুরেন্টে খাইতে গেছো। ঠিক আছে? তুমি রেস্টুরেন্টে খাইতে গেছো। সো এই হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার, যে তোমার দিকে খাবার নিয়ে আসতেছে, তার হাতে হচ্ছে এই যে খাবারের প্লেট। ঠিক আছে? এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের ওয়েটার, সে তোমার দিকে খাবার নিয়ে আসতেছে। হ্যাঁ, ওকে। তো এখন কথা হচ্ছে যে এই যে রেস্টুরেন্টের ওয়েটারটা সামনের দিকে আগাচ্ছে, ও একটা রাস্তা দিয়ে হাঁটে হেঁটে আসতেছে আর কি। ঠিক আছে? ও হচ্ছে কি করতেছে, একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আচ্ছা, সো এই খাবারের একটা ভর আছে, আছে, ওর একটা ভর আছে। তো ওর যে ভর এবং ওর যে ওজন, সেটা কোন দিকে ক্রিয়া করতেছে? ওর ওজন ক্রিয়া করে কোন দিকে? এই দিকে। কোন দিকে ক্রিয়া করতেছে? ডব্লিউ এম জি কোন দিকে ক্রিয়া করতেছে? নিচের দিকে। এখন এইটা কি ওর প্রদত্ত বল? ওজন কি রেস্টুরেন্টের ওয়েটারের প্রদত্ত বল? না, ওজন কিন্তু রেস্টুরেন্টের ওয়েটারের প্রদত্ত বল না। ওজন হচ্ছে পৃথিবী যেই বলে আমাদেরকে টানতেছে সেইটা। তাহলে এই রেস্টুরেন্টের ওয়েটারটা, বা এই যে আমি দাঁড়ায় আছি এখানে, ঠিক আছে, আমি তো একটা বল প্রয়োগ করতেছি। কোথায়? পৃথিবীর উল্টা দিকে। পৃথিবী আমাকে নিজের দিকে টানতেছে। এই যে কলমটা ধরো আমি ধরে রাখছি এখানে, ধরে রাখছি কি, মানে এটা যে ধরে রাখছি, এখানে আমার কাজ হচ্ছে না। আমি কলমটা এখানে ধরে রাখছি, মানে পৃথিবী তো নিজের দিকে টানে। আমি যদি হাতটা সরাই দিই তাহলে কলমটা নিচের দিকে পড়ে যাবে। তো আমি এখানে বল প্রয়োগ করে কলমটা কিভাবে ধরে রাখছি, তাহলে আমি কোন দিকে বল প্রয়োগ করতেছি? ওজনের উল্টা দিকে। সো এই ওয়েটারটাও, রেস্টুরেন্টের যে ওয়েটারটা, সেও ওজনের উল্টা দিকে বল প্রয়োগ করতেছে। কি পরিমাণ বল প্রয়োগ করতেছে? এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে। এফ পরিমাণ বল। তাহলে এইটা হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার কর্তৃক প্রযুক্ত বল, এফ। কিন্তু রেস্টুরেন্টের ওয়েটারটা যাচ্ছে কোন দিকে ভাইয়া? সামনের দিকে। তাহলে তার সরণ হচ্ছে কোন দিকে? তার সরণ হচ্ছে এই বরাবর। তার সরণ হচ্ছে কোন দিকে? এই বরাবর। তাহলে একটু খেয়াল করো তো, এইটা হচ্ছে এফ, এইটা হচ্ছে এস। তাহলে ঠিক সরণের লম্ব বরাবর সে কোন, মানে বল প্রয়োগ করতেছে। তার সরণ আর বল দুটোর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, যেহেতু লম্ব আছে। সো এখানে হচ্ছে কত ডিগ্রি কোণ? এখানে কোণ কত ডিগ্রি? কোণ হচ্ছে এখানে 90 ডিগ্রি। যেহেতু আমার এখানে এফ আর এস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমাদের কৃতকাজ কত হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ কত হবে? কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস হচ্ছে এফ এস কস থিটা। থিটার জায়গায় কত বসবে? 90। সো আমি এফ এর ভ্যালু জানি না, এস এর ভ্যালু জানি না, আমার জানার দরকারও নাই। আমি জানি যে কস 90 জিরো। সো জিরো দিয়ে কোনো কিছুর গুণ করি, মানে আমি যদি কোনো কিছুর গুণ করি জিরো দিয়ে, তাহলে আমার কি আসবে আলটিমেটলি? কস 90 যেহেতু জিরো, সো জিরো দিয়ে যাই গুণ করি না কেন ওইটা আমাদের জিরো চলে আসবে। সো আমাদের এইখানের যে কনটেক্সটটা আছে, এই কনটেক্সটে আমাদের কৃতকাজ হচ্ছে শূন্য। তাইলে আমরা বলতে পারি যে রেস্টুরেন্টের ওয়েটাররা আসলে কোনো কাজ করে না। ফিজিক্সের ভাষায় রেস্টুরেন্টের ওয়েটাররা কোনো কাজ করে না, কারণ সে বল প্রয়োগ করতেছে উপরের দিকে আর তার সরণ হচ্ছে সামনের দিকে। তো তার তো আসলে কোনো কাজ হইতেছে না, কারণ তার বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। খুবই স্যাড বা সত্য, সে হচ্ছে কোনো কাজ করে না। বুঝছো? তো এই হচ্ছে মোটামুটি কাজের সহজ কথাবার্তা।
একটা ম্যাথ আছে, এই ম্যাথটা ওই কনটেক্সটের উপরেই দেওয়া, যে 5 কেজি ভরের কোনো একটি বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগে বস্তুটির বলের দিকের সাথে লম্ব বরাবর 2 মিটার সরণ ঘটে, কৃত কাজ কত? ঠিক আছে, আমাকে একটু বলো, এটা কমেন্টে বলো সবাই, সবাই হচ্ছে কমেন্টে বলো। একজন এসে বলতেছে আমাদের তো ক্লাস আছে। তো ভাইয়া ক্লাস আছে তো ক্লাস করো, এটা তো ফ্রি ক্লাস বাবা, ফ্রি ক্লাস। তোমার যদি এই চ্যাপ্টারের সমস্যা থাকে তুমি ক্লাসটা করতে পারবা, আর তোমার যদি পারো এই চ্যাপ্টার বা দরকার না থাকে করার দরকার নাই। যাদের দরকার আছে তারাই না করবে, ফ্রি ক্লাস এটা। বলো বলো বলো, এত কম মানুষজন কেন ক্লাসে? ভাইয়া অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ দেরি তো একটু হয়েছে, একটা টপিক পড়াইছি। এটার উত্তরটা কেউ দিতে পারতেছো না তাহলে? যে 5 কেজি ভরের কোনো একটি বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করলে বলের দিকের সাথে তার সরণ কত? বলের হ্যাঁ লম্ব বরাবর সরণ ঘটে 2 মিটার, কৃত কাজ কত? খেয়াল করো এইখানে আমাদের বল এবং বলের দিকে যে সরণ, মানে বলের দিকে কোনো সরণ নাই, সরণ ঘটছে কোন দিকে? বলের সাথে লম্ব বরাবর। আমরা একটু আগে কি শিখছি, যে বলের সাথে যখনই লম্ব বরাবর সরণ হবে তখন আমাদের কৃত কাজ হবে হচ্ছে 0। আমরা পড়ছি ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কস থিটা। তো এখানে বলাই হয়েছে বলের মান টান এত কিছু আমাদের হিসাবই করতে হবে না, আমাদের এত কিছু হিসাবই করতে হবে না, কারণ আমরা জানি যে থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। থিটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যে থিটাটা, সেটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কৃত কাজ কত চলে আসবে? এফ এস cos 90। সো cos 90 তো আলটিমেটলি 0। সো 0 ইনটু এফ এস হচ্ছে 0। তাহলে আমাদের এই প্রশ্নের জন্য বা এই কনটেক্সটের জন্য কৃত কাজ হচ্ছে কি 0। কেন 0? কারণ এই যে লম্ব বরাবর 2 মিটার সরণ ঘটে, এইটা হচ্ছে প্রশ্ন। লম্ব বরাবর সরণ মানে হচ্ছে আমাদের বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90। লম্ব বরাবর সরণ বলছে না, ধরো তুমি হচ্ছে এই দিক বরাবর বল প্রয়োগ করতেছো কিন্তু সরণ হচ্ছে এই দিক বরাবর, তো তখন হচ্ছে কি হচ্ছে ব্যাপারটা, এইটা হচ্ছে তোমার কাছে জিজ্ঞেস করছে। ঠিক আছে, এদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো, এদিকে এস পরিমাণ সরণ হচ্ছে, তখন তোমার কৃত কাজ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। খুবই সহজ, বুঝছো? ওকে ঠিক আছে, এখনো মানুষজন জয়েন করতেছে, জয়েন করে করে আমাকে সালাম দিচ্ছে। এরপর হচ্ছে হেলানো তলে কৃত কাজ। ঠিক আছে, এইটা একটা ভালো টপিক, ভালো কনটেক্সট, একটু ভালো করে বুঝবা। হেলানো তলে কৃত কাজটা একটু ভালো করে বুঝবা। সো এই দেখো, ধরো এটা হচ্ছে একটা মানে ভূমি, এটা হচ্ছে একটা ভবন, ভবনের দেয়াল, এই দেয়ালের সাথে তুমি হচ্ছে একটা মই রাখছো। হ্যাঁ, তুমি হচ্ছে একটা মই রাখছো এরকম ভাবে, বুঝছো? আচ্ছা, কনটেক্সটটা বুঝছো? এটা হচ্ছে কি একটা দেয়াল, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এইখানে আমি রাখছি হচ্ছে একটা কি মই। ওকে, ব্যাপার স্যাপার শেষ। আমাদের দেয়াল আছে, ভূমি আছে, মই আছে। সো আমার তোমার কাছে এক প্রশ্ন হচ্ছে যে ধরো তুমি এখানে আসো, মাথায় একটা বস্তা নিয়ে দাঁড়ায় আসো, তুমি এই বস্তাটা নিয়ে হেঁটে হেঁটে এইখান থেকে শুরু করে এইখানে একদম পিক পয়েন্টে আসবা, এইখানে হচ্ছে আসবা। ঠিক আছে, তো তোমার একটা ভর আছে, বহুত কিছু আছে, তোমার কৃত কাজ কত? ধরো তোমাকে আমি বললাম এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এস, এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এস, আর এই দেয়ালের উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, কি করতে বললাম তোমাকে? বললাম তোমার ভর, ধরো তোমাকে বললাম যে তোমার ভর 50 কেজি, বস্তার ভর 20 কেজি। এই যে আমাদের হেলানো তল অথবা মই, এই মইয়ের দৈর্ঘ্য 2 মিটার, না 2 মিটার আর একটু বেশি দেই, ধরো 5 মিটার। মই দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে, কৃত কাজ কত? এই হচ্ছে তোমার প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে সলভ করব, এই প্রশ্নটা কি করব? সলভ করব। এবং এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে আমরা হচ্ছে এই হেলানো তলের কৃত কাজের যে কনসেপ্টটা আছে এটা হচ্ছে বুঝে যাব। ঠিক আছে, সো এখন দেখো আমাদের এই যে লোকটা, মানে তুমি,
তুমি এখানে মাথায় বস্তা টস্তা নিয়ে সুন্দর মতো হেঁটে হেঁটে এখানে যাবা। তো তোমার কৃত কাজ কত, এটা হচ্ছে প্রশ্ন। সো আগে কি বের করতে হইতো আমাদের, কৃত কাজ বের করে আমরা সূত্রটা লিখে ফেলি। চলো কৃত কাজের সূত্রটাকে লিখে ফেলি। কৃত কাজের সূত্রটা কি? কৃত কাজের সূত্রটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। ওকে ফাইন। তো এখানে এফ কত, এস কত? এস হচ্ছে কি কোনটা? এই যে আমাদের দৈর্ঘ্য, তাই না? তাই তো, তাই না? এই এসটা কি আমাদের যে দৈর্ঘ্যটা, যেই দূরত্বটা আমরা অতিক্রম করবো সেটা না? সেটাই তো না, এটা না। সো কাহিনী হইল আমাদের এই যে এখানে বল কোনটা, আমি আবারও আগের কনটেক্সটে যাই, যে আমি যখন কোনো মানে বাহ্যিক বল প্রয়োগ করতেছি না, কিছুই করতেছি না, বাট তাও আমি পৃথিবীর উপরে দাঁড়ায় আছি, মানে আমি পৃথিবীর ওজনের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতেছি। সো পৃথিবীর ওজনটা কোন দিকে ক্রিয়া করে? পৃথিবীর ওজনটা ক্রিয়া করে হচ্ছে সরাসরি নিচের দিকে। পৃথিবীর ওজনটা কোন দিকে ক্রিয়া করে? সরাসরি নিচের দিকে। আচ্ছা, এই বরাবর আমার ওজন ক্রিয়া করতেছে, ওজন ডব্লিউ, এটা ক্রিয়া করতেছে সরাসরি নিচের দিকে, ওজন ডাব্লিউ, এটা ক্রিয়া করতেছে সরাসরি নিচের দিকে। তো আমি কোন দিকে বল দিচ্ছি ভাইয়া? আমি বা তুমি যে বস্তা নিয়ে যাচ্ছে সে বল দিচ্ছে হচ্ছে এই দিক বরাবর, তাহলে তার বলটা হচ্ছে এফ, তার সরণ হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। কি লাগবে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এই থিটাটা লাগবে। বাট আমাকে বলছে যে মইটা দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তার মানে এই কোণটা বলে দিছে, এই কোণটা বলে দিছে মইটা দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। সো আমি কি এই 60 ডিগ্রি ধরে ম্যাথ করব? আমি কি এই 60 ডিগ্রি ধরে ম্যাথ করব? বলো, এই মইটা দেয়ালের সাথে যদি 60 ডিগ্রি কোণে আসে, আমি কি ওই 60 ডিগ্রি কোণে ম্যাথ করব? ওই 60 ডিগ্রি ধরে কি আমি ম্যাথ করব? উত্তর হচ্ছে না, ওই 60 ডিগ্রি ধরে কিন্তু আমি ম্যাথ করব না, কারণ এই কোণটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ না। কেন কোণ না? দেখো দেখো দেখো, কেন কোণ না? আমার ভাইয়া বল প্রয়োগ করতেছে এই দিকে, এই যে উপরের দিকে, সরণ হচ্ছে এই দিকে, ঠিক আছে? এখন আমি সরাসরি কিন্তু এটা ধরতে পারতেছি না যে এই 60 ডিগ্রি ধরেই আমি ম্যাথ করব। কিন্তু তুমি একটু খেয়াল করো তো, যে আসলে কি এই 60 ডিগ্রি ওই 60 ডিগ্রি না, মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ না? উত্তর হচ্ছে কিন্তু হ্যাঁ। আমাদের যদি এই কোণটা দেওয়া থাকতো, ধরো এটা থিটা কোণ দেওয়া আছে, এইটা নিয়ে আমরা কাজ করতে পারতাম না, কিন্তু এই কোণটা নিয়ে কাজ করতে পারবো। কেন? যে কোনো দুটা ভেক্টর, বল এবং সরণ, এই দুটো হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। সো দুইটা ভেক্টর রাশির পাদবিন্দু যদি হচ্ছে একটা ফিক্স জায়গায় থাকে, এই ধরো দুটা ভেক্টর রাশি, এই দুটো ভেক্টর বিন্দুর মানে ভেক্টর রাশির পাদবিন্দু হচ্ছে একটা ফিক্স জায়গাতে আছে, তো তখন হচ্ছে আমরা ওই দুটার মধ্যবর্তী কোণ হিসাব করতে পারবো। কিন্তু পাদবিন্দু তাদেরকে একই বিন্দুতে থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। এটা হচ্ছে কি? শর্ত। তাহলে এইখানে এই হচ্ছে আমাদের এফ, এই হচ্ছে এস, এদের পাদবিন্দু কি সেম জায়গাতে আছে না? সো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই কোণটাও কি হবে? 60 ডিগ্রি হবে। কি হবে? 60 ডিগ্রি হবে। তো এইখানে বল হচ্ছে এই দিকে, সরণ হচ্ছে এই দিকে, মানে বল এবং সরণ একই দিকে না। তাহলে আমাকে আবার কি করতে হবে? আমাকে আবার সরণের উপাংশ বের করতে হবে। সরণের উপাংশ বের করতে হবে। কিভাবে বের করব? এই এস কস থিটাটা বের করতে হবে। কি বের করতে হবে? এস কস থিটাটা বের করতে হবে। সো এইটা বের করার জন্য আমাকে আগে হচ্ছে থিটাটা বের করতে হয়েছে। কি বের করতে হয়েছে? থিটাটা। তো থিটা আমরা কত পাইলাম? 60 ডিগ্রি। আমাদের বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখন আসো এই ত্রিভুজের দিকে তাকাও, এই ত্রিভুজের দিকে তাকাও। এই ত্রিভুজ থেকে তুমি যদি কস থিটা লেখো, কি লেখো? কস থিটা। কস থিটা ইকুয়ালস টু কবরে ভয় আছে ভূমি বাই অতিভুজ। কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি ভূমি এইটা? এখানে কি ভূমি এইটা? উত্তর হচ্ছে না, কারণ এই থিটা কিন্তু এইটা নিব না, আমরা থিটা নিব হচ্ছে 60, cos 60 ডিগ্রি, cos 60 মানে এই থিটাটা। সো এই থিটা নিলে এইটা হচ্ছে আমাদের ভূমি, এই এইচ হচ্ছে আমাদের কি? ভূমি। যার সাথে কোণ সে হচ্ছে ভূমি, যার সাথে কোণ সে হচ্ছে ভূমি। সবাই 0 নিউটন 0 নিউটন বলতেছে। আচ্ছা দেখি, তো যার সাথে কোণ সে হচ্ছে কি? ভূমি। সো আমাদের ভূমি হচ্ছে এইচ, ঠিক আছে? আচ্ছা এখন আসো, আমি যদি এখান থেকে cos 60 বের করি, তাহলে কবরে ভয় আছে ভূমি বাই অতিভুজ, মানে এইচ ডিভাইডেড বাই এস, এইচ ডিভাইডেড বাই এস। আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এস লাগবে নাকি? আমার এস তো আমার কাছে দেওয়া আছে, এস তো আমার কাছে দেওয়া আছে। সো আমার এখান থেকে লাগবে হচ্ছে এস cos থিটা, এই যে এস cos 60, এস cos 60। সো এস cos 60 এটা মানে কি? এটা মানেই তো এইচ, এস cos 60 মানেই তো এইচ, তাই তো? এস দেওয়া আছে আমার কাছে, কত বলা ছিল? ময়ের দৈর্ঘ্য বলছিল, ময়ের দৈর্ঘ্য বলি না। আচ্ছা ময়ের দৈর্ঘ্য ধরো বললাম 10 মিটার, ময়ের দৈর্ঘ্য বললাম কত? 5 মিটার বলছিলাম, ময়ের দৈর্ঘ্য বলছিলাম 5 মিটার, ময়ের দৈর্ঘ্য বলছিলাম হচ্ছে কত? 5 মিটার। তাহলে এখানে এস এর জায়গায় কত বসবে? 5। cos 60 এর ভ্যালু হচ্ছে কত? হাফ, ইকুয়ালস টু 8।
তাহলে এইখান থেকে আমাদের এইচ কত আসে 2.5। তাহলে একটু খেয়াল করো, এই যে এই লাইনটা খেয়াল করো, এস কস থিটা, এস কস থিটা এটা মানে কি, এটা মানেই হচ্ছে আমাদের এইচ। এস কস থিটা মানে হচ্ছে কি এইচ। তাহলে আমার যে এখানে এস কস থিটা ছিল এটার জায়গায় আমার কি বসবে এইচ, এফ ইন্টু এইচ। কখন, যখন আমরা হেলানো তলে কৃত কাজ বের করব। এখন এই লাইনটা লিখে ফেলো সবাই, হেলানো তলে কৃত কাজ, হেলানো তলে কৃত কাজ উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতার উপর, কিসের উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে, যে কতটুকু উপরে যাচ্ছি। এটা আমরা আরো একটু সহজ করে দিব তোমাদের জন্য, ঠিক আছে। উচ্চতার উপর নির্ভর করে, হেলানো তলে কৃত কাজ হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, উচ্চতার উপরে ডিপেন্ড করে। কারণ আমরা জানি কোন একটা বস্তুর সরণ হচ্ছে ন্যূনতম দূরত্ব, সরণ হচ্ছে কি ন্যূনতম দূরত্ব। কোনো একটা বস্তুর সরণ হচ্ছে তার ন্যূনতম দূরত্ব, অথবা অবস্থানের যে পরিবর্তনটা হয় সেটা সবচেয়ে কম পথে কোনভাবে যাওয়া যায় সেই পথটা। তো দেখো তো আমি এখান থেকে, এই যে এইখান থেকে তো আমি এইখানে আসতেছি না, এটা হচ্ছে আমাদের কাজ, এইখান থেকে এইখানে আসতেছি। তো আমি তো এইখান থেকেও এইখানে যাইতে পারতাম না, তখন আমার অতিক্রান্ত দূরত্বটাকে এর চেয়ে কম হইতো না। তো সবসময় সরণ হচ্ছে ন্যূনতম দূরত্ব হয়। সো হেলানো তলের ক্ষেত্রে আমাদের কৃতকাজ উচ্চতার উপর ডিপেন্ড করে, যে আমি কতটুকু উপরে উঠতেছি তার উপরে ডিপেন্ড করবে। সো আমাদের এফ হচ্ছে এখানে ওজন এমজি, আর এইচ তো উচ্চতা। সো আমাদের হেলানো তলের কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু সবসময় হচ্ছে এমজি এইচ। তো আমাদের এই ম্যাথের জন্য আমাদের এম বলা আছে 50 কেজি আর 20 কেজি, মানে টোটাল ভরটাই কিন্তু হবে। আমার মাথায় যেহেতু বস্তা আছে, সো 50 প্লাস 20 মানে 70 কেজি। তাহলে আমরা এখন কি করব, এখন আমরা ম্যাথটা করে ফেলি। ডব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। সো এম এর জায়গায় আমাদের হচ্ছে 50 কেজি যোগ 20 কেজি, জি এর জায়গায় আমাদের হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে আমাদের কত, এই হাইটটা, এই হাইটটা আমরা বের করছি না 2.5। সো এই হাইটটা হচ্ছে আমাদের কত 2.5। সো এখান থেকে আমাদের আনসার যেটা আসবে এটা হচ্ছে আমাদের কৃতকাজ। যারা যারা জিরো বলছিলা আনসার, তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। যারা যারা জিরো বলছিলা তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। কেন সমবেদনা, তারা কোন কনসেপ্টে বলছে জিরো আমি জানি। তারা বলছে যে ভাইয়া, তারা ভাবছে যে ভাইয়া যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে তো মনে হয় বল আর সরণের মধ্যবর্তী কোণ জিরো নাকি, যেহেতু বলটা হচ্ছে উপরের দিকে কাজ করে, ওজনের উল্টা দিকে কাজ করে, আর সরণের জন্য বলের সাথে মধ্যবর্তী কোণ জিরো, এটা ভাবতেছিলাম। বাট আসলে কি ব্যাপারটা তাই? ব্যাপারটা তো তাই না। বলও কাজ করতেছে উপরের দিকে, তুমি যাচ্ছ এই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি না। মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি যে জিরো হবে? cos 90 এখানে, cos তো এখানে 90 না, cos তো এখানে 60 ডিগ্রি। সো cos যেহেতু 60 ডিগ্রি, সো এই জন্য আমাদের হচ্ছে fs cos থিটা দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? fs cos থিটা দিয়ে করতে হবে, বুঝছো? সো এই হচ্ছে আমাদের হেলানো তলের কৃতকাজ। মানে এই টপিকটা যদি তুমি বুঝো তাহলে কৃতকাজ থেকে যাই আসবে না কেন তুমি ওগুলা পারবা। কৃতকাজ থেকে তোমার পরীক্ষাতে যাই আসবে না কেন তুমি ওই টপিকগুলা পারবা, ঠিক আছে? সো এইখানে হচ্ছে এই ম্যাথটাই আমি রাখছিলাম, বাট এটা অলরেডি করে ফেলছি, এটা আর দেখাবো না। তাহলে এটা ডান, এটা হচ্ছে ডান, অলরেডি ডান। সো এরপরে আমরা যাই, সামনের দিকে যাই। আচ্ছা, তো কাজের একক মাত্রা নিয়ে কথাবার্তা বলা হয় নাই মনে হয়। কাজের একক মাত্রা একটু বলে আসি, নাহলে আবার বলবা, তোমরা রাগ করবা যে ভাইয়া কাজের একক মাত্রা তো বললেন না। সো কাজ কি ছিল? কাজ ছিল হচ্ছে বল এবং সরণের গুণফল, মানে ডব্লিউ ইকুয়ালস টু ছিল হচ্ছে এফএস। তো বলের একক আর সরণের একক এই দুটার গুণফল হবে হচ্ছে কাজের একক। তাহলে বলের একক কত? বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার। আবার এসআই একক, এটা নিউটন মিটার কিন্তু এসআই একক না। আমরা ম্যাথের জন্য সবসময় যেটা ব্যবহার করি একক, সেটা হচ্ছে এসআই একক। কাজের এসআই একক হচ্ছে জুল, কাজের এসআই একক হচ্ছে জুল, অথবা এটাকে জে দিয়ে প্রকাশ করা হয়। পরে কাজের মাত্রা, কাজের মাত্রা তাহলে কি হবে? কাজের মাত্রা হবে হচ্ছে বল গুণ সরণের মাত্রা। তো কাজের মাত্রা ডব্লিউ, মানে ডাব্লিউ এর মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে বল গুণ সরণের মাত্রা। সো এই জিনিসগুলো তোমাদের কিসে আসবে? এমসিকিউতে আসবে। এই জিনিসগুলো মানে একক মাত্রা টাত্রা এগুলো তোমাদের কিসে আসবে? এমসিকিউতে চলে আসবে, বুঝছো? কাজ নিয়ে আর কোনো কনফিউশন আছে? হেলানো তলের কৃতকাজ, কাজ যেটাই আসুক না কেন, আশা করতেছি যে তোমরা এখন পারবা। বা কাজের এই যে মধ্যবর্তী কোণ টোনের যে ব্যাপার স্যাপার, উপাংশের ব্যাপার স্যাপার, এইগুলাও আশা করি তোমরা এখন পারবা। এই টপিকগুলো সহজ, এখানে কঠিন এটা কঠিন কোনো টপিক না, এটা খুবই সহজ, ঠিক আছে? সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এবং হচ্ছে পারবা। আচ্ছা,
চলো এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে কি, শক্তি। শক্তি অথবা এনার্জি। তো শক্তিটা হচ্ছে কি, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। কোন একটা বস্তু ঠিক কতটুকু কাজ করতে পারতেছে, তার সেই কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। সো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যেহেতু শক্তি আসলে কাজেরই একটা টাইপ, মানে কতটুকু কাজ করতেছে সেটাই শক্তির মাধ্যমে প্রকাশ করতেছি আমরা, অথবা একটা বস্তুর শক্তি যতটুকু সে ততটুকু কাজ করার সামর্থ্য অর্জন করবে, মানে ব্যাপারটা এরকম আসলে, ভাইস ভার্সা। যা শক্তি তাই কাজ, যা কাজ তাই শক্তি। তাহলে হচ্ছে ক্লাস শেষে কি স্লাইড দিবেন কিনা? হ্যাঁ, তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, তুমি স্লাইডটা পেয়ে যাবে। তো কাজ করার সামর্থ্য যেহেতু শক্তি, তাহলে কাজের একক মাত্রা এবং শক্তির একক মাত্রা কি হবে? সেম। তাহলে শক্তির একক এবং কাজের একক সেম হবে, মানে জুল। তাহলে শক্তির এককও হবে হচ্ছে জুল। শক্তির একক জুল, যেটাকে আমরা জে দিয়ে লিখবো। আচ্ছা, তাহলে শক্তির মাত্রা এবং কাজের মাত্রাও সেম হবে। শক্তির মাত্রা আর কাজের মাত্রাও কি সেম হবে। তাহলে শক্তির মাত্রা ইকুয়ালস হচ্ছে ডাইমেনশন অফ ই ইকুয়ালস টু ml স্কয়ার টি ইনভার্স 2। সো এই হচ্ছে কাজের একক মাত্রা, ঠিক আছে? মানে শক্তির একক মাত্রা, কাজের একক মাত্রা একই জিনিস। কাজের একক মাত্রা, শক্তির একক মাত্রা সেম। মনে রাখবে এটা। এই জন্য এরকম টাইপের প্রশ্ন আসবে যে কখন হচ্ছে তোমাদের, কখন হচ্ছে যে কাজ ও শক্তি অভিন্ন রাশি কিনা অথবা একই রাশি কিনা, এই টাইপের প্রশ্নগুলো তোমাকে পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো কাজ ও শক্তি হচ্ছে অভিন্ন রাশি, এটা মনে রাখবা। কাজ ও শক্তি অভিন্ন রাশি অথবা সমরাশি। এদেরকে সমরাশিও বলা হয় অথবা অভিন্ন রাশিও বলা হয়, কারণ এদের একক মাত্রা সেম, এরা একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য কাজ ও শক্তি হচ্ছে অভিন্ন রাশি অথবা সেম টাইপ অফ কোয়ান্টিটি। বুঝছো? তো শক্তির আবার অনেক ধরন আছে। তোমাদের বইয়ে শক্তির বিভিন্ন ধরন আছে, ঠিক আছে? তোমাদের বইয়ে শক্তির বিভিন্ন ধরন আছে, শক্তির বিভিন্ন রূপ, এগুলো পড়বা। আমি সবগুলো রূপ নিয়ে কথাবার্তা বলবো না, আমি জাস্ট দুইটা রূপ নিয়ে কথাবার্তা বলবো। তোমাদের বইয়ে অনেক ধরনের শক্তি আছে, শক্তির বিভিন্ন রূপ, যেমন হচ্ছে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো ওইগুলো তোমরা পড়বা, শক্তির বিভিন্ন রূপটা পড়বা। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, শক্তির সবচেয়ে সাধারণ রূপ। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি অথবা মেকানিক্যাল এনার্জি, এটা হচ্ছে কি শক্তির সবচেয়ে সাধারণ রূপ। আচ্ছা, তো এই যান্ত্রিক শক্তি মূলত দুই ধরনের শক্তির যোগফল অথবা সমষ্টি। কি কি? একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে গতি শক্তি। এই বিভব শক্তি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর গতি শক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে? বিভব শক্তি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি হচ্ছে গতি শক্তি। তো আমরা এখন হচ্ছে এই বিভব শক্তি এবং গতি শক্তি নিয়ে কথাবার্তা বলবো এবং এদের মধ্যে সম্পর্ক কি কি আছে বা কি কি সম্পর্ক এদের মধ্যে দেখা যায়, এই জিনিসগুলো একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, তো শক্তির আরো যেটা বললাম যে শক্তির যে বিভিন্ন রূপ আছে, এই রূপগুলা তোমরা হচ্ছে বই থেকে, মানে টেক্সট বই থেকে একটু পড়বা, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে এইগুলা ভাইয়া এসএমপি তে অনেক ভালো পড়াইছে। হ্যাঁ, এসএমপির কথা তো এখানে বললে লাভ নাই, এসএমপি তো এসএমপি। আচ্ছা, এখন আসো বিভব শক্তি অথবা পোটেনশিয়াল এনার্জি, এইটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো বিভব শক্তি হচ্ছে কি, যে কোনো একটা বস্তু তার অবস্থানের জন্য অথবা তার অবস্থানের পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত করতে পারে। কি করতে পারে? কোনো একটা বস্তু তার অবস্থানের জন্য অথবা অবস্থানের পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত করতে পারে, সেইটা হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে? কোনো একটা বস্তু আকার, আকৃতি, অবস্থান এই সবের জন্য শক্তি অর্জন করে।
তোর অবস্থান অথবা অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে তাই হচ্ছে বিভব শক্তি, মানে তাকে বিভব শক্তি বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ধরো আমি যদি বলি যে একটা কিরকম ব্যাপারটা, আসলে একটা তল, এই তলের সাপেক্ষে আমার একটা হচ্ছে এম ভরের বস্তু আছে এইখানে, এই যে এই বস্তুটার ভর হচ্ছে এম। সো এই তল থেকে এই বস্তু পর্যন্ত উচ্চতা আছে এইচ। ঠিক আছে, এই তল থেকে এই বস্তু পর্যন্ত যে উচ্চতাটা সেটা হচ্ছে এইচ। এখন এই উচ্চতাটা আমরা অনেকভাবে হিসাব করতে পারি। কিভাবে? আমরা এই উচ্চতাটা এরকম ভাবে হিসাব করতে পারি, এইভাবে ঘুরে টুরে এখান থেকে এখানে যাওয়া যায় কি না। আবার একই জায়গাতে তুমি হচ্ছে এইভাবে যাইতে পারো। আবার সেম জায়গাতেই তুমি হচ্ছে এরকম এইটার মধ্যে পেঁচাইতে পেঁচাইতে যাইতে পারো। আবার অনেকভাবে, মানে অসংখ্যভাবে, মানে দুইটা অবস্থান যদি হয়, একটা যদি এটা হয় এ অবস্থান, এটা যদি হয় বি অবস্থান, তাহলে এই এ থেকে বি অবস্থানে যাওয়ার জন্য আমাদের অসংখ্য রাস্তা আছে, অসংখ্য পথ আছে। তো এই যে আমাদের বিভব শক্তি যে জিনিসটা, এইটা পথের উপরে নির্ভর করে না। লিখো, এটা লিখে ফেলো যে বিভব শক্তি পথের উপর নির্ভর করে না। কোন পথে আমি হচ্ছে এই বস্তুটার কাছে যাচ্ছি বা কোন পথে দূরত্বের পরিবর্তন হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। বিভব শক্তি পথের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, বিভব শক্তি পথের উপরে নির্ভরশীল নয়। কিসের উপর ডিপেন্ড করে বিভব শক্তি? প্রসঙ্গ তলের উপরে। কিসের উপরে? প্রসঙ্গ তলের উপরে। প্রসঙ্গ তল কোনটা? যেই তলের সাপেক্ষে তুমি বিভব শক্তি হিসাব করবা কোনো বস্তুর, সেই তলটা হচ্ছে প্রসঙ্গ তল। তাহলে এইখানে এই যে তলটা, এই তলটা হচ্ছে আমাদের প্রসঙ্গ তল। কি তল? প্রসঙ্গ তল। ঠিক আছে, তাহলে বিভব শক্তি প্রসঙ্গ তলের উপর নির্ভর করে। ওকে, প্রসঙ্গ তলের উপর হচ্ছে বিভব শক্তি কি করে? নির্ভর করে। সো আমাদের বিভব শক্তি ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে। বিভব শক্তি কিরকম হইতে পারে? ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে। সো এটাও লিখো যে বিভব শক্তি কিন্তু নেগেটিভ হইতে পারে। কারণ বিভব শক্তি অনেক ধরনের আছে। মহাকর্ষীয় বিভব শক্তি, তড়িতের ক্ষেত্রে বিভব শক্তি, তারপরে হচ্ছে আমাদের অভিকর্ষীয় বিভব শক্তি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলত অভিকর্ষীয় বিভব শক্তি, অথবা পৃথিবীর জন্য যেই বিভব শক্তি সেইটা। ঠিক আছে, সো এই বিভব শক্তি নেগেটিভও হইতে পারে। তো বিভব শক্তি কিভাবে হিসাব করা হয়, মানে বিভব শক্তির সূত্রটা কি? তাহলে বিভব শক্তির সূত্র হচ্ছে, বিভব শক্তিকে ইপি অথবা ইউ দিয়ে প্রকাশ করা হয় অনেক জায়গায়। এটা হচ্ছে বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা। সে প্রসঙ্গ তল থেকে কতটুকু উপরে আছে তার উপর ডিপেন্ড করে। সো এই এইচটা হচ্ছে প্রসঙ্গ তল থেকে একটা বস্তু কতটুকু উপরে আছে তার উপর নির্ভর করে, বা তা সেই উচ্চতাটা প্রসঙ্গ তল থেকে যতটুকু উপরে আছে সেই উচ্চতাটা হচ্ছে যে আমাদের এইচ। বুঝছো? প্রসঙ্গ তল থেকে একটা বস্তু যতটুকু উপরে আছে সেইটা হচ্ছে তার এইচ। মানে আমরা নর্মালি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের প্রসঙ্গ তল ধরে নেই হচ্ছে ভূমিকে। কাকে? ভূমি। মানে ভূমি থেকে আমরা বিভব শক্তি হিসাব করি, সো এই জন্য আমরা প্রসঙ্গ তল হিসেবে ভূমি ধরে নিই। সো সবসময় মনে রাখবা, যখন একটা বস্তু উপরে আসে, যতটুকু উপরে থাকুক না কেন, যেইখান থেকে হিসাব করতেছো ওইটা হচ্ছে প্রসঙ্গ তল। সো ভূমি থেকে হিসাব করলে ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে ওইটা হচ্ছে এইচ হবে। উচ্চতাটা হবে হচ্ছে অতটুকু, যে ভূমি থেকে কতটুকু উপরে আছে সেইটা। বুঝা গেছে? এই জিনিসটাকে বলা হচ্ছে প্রসঙ্গ তলের উপরে নির্ভরতা, অথবা বিভব শক্তি যে প্রসঙ্গ তলের উপরে ডিপেন্ড করে। সো বিভব শক্তি যেহেতু এক ধরনের শক্তি, সকল শক্তির একক মাত্রাই সেম, তাহলে বিভব শক্তির একক এই ইপি, এইটার একক হবে হচ্ছে কি? জুল অথবা জে। এইটার মাত্রা হবে হচ্ছে
সেম শক্তির মাত্রায়, অর্থাৎ ml² T ইনভার্স 2, মানে বিভব শক্তির ক্ষেত্রেও আমাদের একক মাত্রা শক্তির যে একক মাত্রা সেটাই থাকতেছে, কারণ বিভব শক্তি একরকম শক্তি। বুঝছো বিভব শক্তির ব্যাপার স্যাপার? বুঝছো বিভব শক্তি কি জিনিস? তো বিভব শক্তি আরো একটা জিনিসের জন্য আমরা দেখবো, সেটা হচ্ছে স্প্রিং এর জন্য দেখবো। এটা হচ্ছে একদম সহজ বিভব শক্তি দেখলাম, বাট স্প্রিং এর জন্য বিভব শক্তি, স্প্রিং এর মধ্যে যে সঞ্চিত শক্তি থাকে সেটা হচ্ছে বিভব শক্তি, ওইটাও আমরা দেখবো। আগে বলো এটা বুঝছো কিনা? এটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, চলো এরপরে যাই সামনে। একটা ম্যাথ আছে এখানে যে 100 মিটার উঁচু একটা 5 তলা ভবনের ছাদে 2 কেজি ভরের বস্তু রাখা হলো, ভবনের তৃতীয় তলায় বস্তুটির বিভব শক্তি কত? এটার উত্তর কি তোমরা আমাকে কমেন্টে দিতে পারবা? এইটার উত্তর কি তোমরা আমাকে কমেন্টে দিতে পারবা? এখানে কমেন্ট স্ক্রোল হয় না কেন, বলো। এইটার উত্তর কি কমেন্টে দিতে পারবা? 100 মিটার উঁচু একটি 5 তলা ভবনের ছাদে 2 কেজি ভরের বস্তু রাখা হলো। তাহলে আমরা এখন কি করব? এরকম ভাবে করব, আমরা কি এরকম ভাবে করব? ইপি ইকুয়ালস টু mgh, আমাদের ভর দেওয়া আছে কত, ভর দেওয়া আছে কত? ভর দেওয়া আছে 2 কেজি, ওই অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8, এইচ দেওয়া আছে কত? এইচ দেওয়া আছে 100 মিটার। আমি কি জাস্ট এমনি করে ফেলবো? 9.8 হচ্ছে 19.6, 19.6 টু 100 হচ্ছে 1960, 1960 জুল। এটা আনসার? এটা কি আনসার বিভব শক্তি? না, এটা আনসার না, এটা আনসার না। কেন আনসার না এটা? কারণ আমি একটু আগে বলছি, ভাইয়া বলছে যে বিভব শক্তি প্রসঙ্গ তলের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? প্রসঙ্গ তলের উপরে। ওই যে লেখা আছে দেখো, বিভব শক্তি প্রসঙ্গ তলের উপরে ডিপেন্ড করে। এই লাইনটা বুঝো, বিভব শক্তি কার উপরে ডিপেন্ড করে? প্রসঙ্গ তল। প্রসঙ্গ তল মানে কি? যেই তলের সাপেক্ষে আমি বিভব শক্তি বের করতে চাচ্ছি, তোমাকে যেই তলের সাপেক্ষে আমি বলছি যে এই তলের সাপেক্ষে বিভব শক্তি বের করো, ওই তলটা হচ্ছে প্রসঙ্গ তল। ওইখান থেকে উচ্চতা বা কতটুকু দূরে আছে এইটা হিসাব করব। তাইলে ভাইয়া এইখানে যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নে আমাদেরকে 100 মিটার উঁচু একটা বিল্ডিং বলছে, 5 তলা ভবন বলছে, মানে প্রত্যেক তালার উচ্চতা তাহলে কত? একটা 100 মিটার উঁচু বিল্ডিং আছে, ঠিক আছে? এই 100 মিটার উঁচু একটা বিল্ডিং আছে, এটা 5 তলা ভবন। কত ভবন? কয় তলা ভবন? 5 তলা ভবন। তাহলে এই 1, এই হচ্ছে 2, 3, আচ্ছা আরেকটা লাগবে না তো, হইল না, তাইলে আবার করতে হবে। 1, 2, 3, 4 এবং 5। এই যে 5 তলা একটা বিল্ডিং, এই 5 তলা বিল্ডিং, ঠিক আছে? 5 তলা বিল্ডিং এর প্রত্যেক তালা, এটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিল্ডিং। টোটাল হচ্ছে 100 মিটার। টোটাল হচ্ছে কত? 100 মিটার। তাহলে প্রত্যেক তালা হচ্ছে 20 মিটার করে। টোটালটা কত? এই পুরাটা হচ্ছে 100 মিটার। তাহলে প্রত্যেক তালা হচ্ছে কয় মিটার করে? 20 মিটার করে। আমাকে বলছে তৃতীয় তলায় বস্তুটির বিভব শক্তি কত? কত তলায়? তৃতীয় তলায়। তাহলে তৃতীয় তলা হচ্ছে এই 1 তলা, 2 তলা, 3 তলা, এই যে এতটুকু। তাহলে এতটুকু উচ্চতা কত? 60 মিটার। এতটুকু উচ্চতা কত? 60 মিটার। তাহলে আমি ভূমিটাকে, বস্তুটাকে কোথায় রাখছি? বস্তুটাকে রাখছি হচ্ছে ছাদে রাখা হয়েছে। ছাদে রাখা হয়েছে, কিন্তু আমি জিজ্ঞেস করছি তৃতীয় তলায় আমি বিভব শক্তি কত ফিল করব। তৃতীয় তলা হচ্ছে এখানে প্রসঙ্গ তল। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ তল। এই যে তলটা, তৃতীয় তলার যে ছাদ, এইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ তল। বস্তুটা কিন্তু ছাদেই আছে। বস্তুটা কোথায় আছে? ছাদেই আছে। এই তৃতীয় তলার ছাদ হচ্ছে আমাদের প্রসঙ্গ তল, ঠিক আছে? এই তৃতীয় তলার ছাদ হচ্ছে আমাদের কি? প্রসঙ্গ তল। তাহলে এইখান থেকে আমাদের ছাদ পর্যন্ত যে দূরত্ব, এটা হবে হচ্ছে হাইট অথবা এইচ। তাহলে এতটুকু হচ্ছে 40 মিটার। কতটুকু? এতটুকু হচ্ছে কত মিটার? 40 মিটার। তাইলে অতএব বিভব শক্তি তৃতীয় তলায় কত ফিল হবে? ইপি ইকুয়ালস টু mgh। তৃতীয় তলার সাপেক্ষে, এখানে তৃতীয় তলায় না, এটা লেখা হচ্ছে তৃতীয় তলার সাপেক্ষে, ঠিক আছে? তৃতীয় তলার সাপেক্ষে বস্তুটির বিভব শক্তি কত হবে? সো ইপি ইকুয়ালস টু mgh। এম হচ্ছে আমাদের ভর 2 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচটা এখানে কত নিব? এইচটা নিব হচ্ছে 40 মিটার। 40। এখন করো ক্যালকুলেশনটা করো। 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 40, 784, মানে 784 জুল। অনেকে করবা ভূমি থেকে তৃতীয় তলা পর্যন্ত হিসাব করবা, তখন ওটা কখন হবে? যখন হচ্ছে আমরা
3 তলায় বিভব শক্তিটা হিসাব করতে যাচ্ছি, বাট আমি এখানে বলছি তৃতীয় তলার সাপেক্ষে। সো তৃতীয় তলা হচ্ছে প্রসঙ্গ তল, তৃতীয় তলা পর্যন্ত প্রসঙ্গ তল, তার মানে উপরের যতটুকু ফাঁকা আছে অতটুকু হচ্ছে হাইট। সো ওই জন্য আমরা mgh ধরে করব, ঠিক আছে? 784 জুল, বুঝছো? আচ্ছা, সো এই টাইপের ম্যাথ আসতে পারে তোমাকে হচ্ছে এগুলো যদি তুমি পারো তাহলে বিভব শক্তি নিয়ে যাই আসুক না কেন তুমি পারবা, ঠিক আছে? এতটুকু কনফিডেন্স আমার তোমাদের উপরে আছে। এরপরে গতিশক্তি। গতিশক্তি আসলে খুবই সহজ, এইটা নিয়ে আমি আসলে বেশি কথাবার্তা বলবো না। গতিশক্তি জাস্ট কয়েকটা জিনিস মনে রাখবা, যে গতিশক্তি হচ্ছে আমরা জানি কোনো একটা বস্তুর ভর এবং তার বেগের বর্গের গুণফল, এই দুইটার সাথে গতিশক্তি রিলেটেড। তো গতিশক্তিকে হচ্ছে কে দিয়ে প্রকাশ করা হয়। কোনো একটা m ভরের বস্তু যদি v বেগে চলতে থাকে তাহলে তার গতিশক্তি কে ইকুয়ালস টু হয় হচ্ছে হাফ mv স্কয়ার। তো এখানে m হচ্ছে বস্তুর ভর, v হচ্ছে বস্তুর বেগ। তার মানে গতিশক্তি যদি একটা বস্তুর পাইতে হয় তাহলে বস্তুটাকে অবশ্যই কি থাকতে হবে? গতিশীল থাকতে হবে। বস্তুটাকে অবশ্যই কি থাকতে হবে? গতিশীল থাকতে হবে, অর্থাৎ বেগে গতিশীল থাকতে হবে, বস্তুর একটা বেগ থাকতে হবে, ঠিক আছে? সো m হচ্ছে বস্তুর ভর আর v হচ্ছে বস্তুর বেগ। সো এই দুইটা জিনিস তোমার কাছে দেওয়া থাকলে তুমি আরামসে বস্তুর গতিশক্তি বের করে ফেলতে পারবা। সো গতিশক্তি যেহেতু শক্তি, সো গতিশক্তির একক মাত্রাও কি শক্তির একক মাত্রার সাথে সেম হবে। তো গতিশক্তির একক হচ্ছে জুল জে, আর গতিশক্তির মাত্রা হচ্ছে শক্তির যে মাত্রা সেটাই। সো গতিশক্তিকে কে দিয়ে প্রকাশ করা হয়। সো ডাইমেনশন অফ কে ইকুয়ালস টু সেম ml স্কয়ার t ইনভার্স 2 গেল, গতিশক্তির একক মাত্রা গেল, বুঝছো? আচ্ছা, তো এই গতিশক্তিটা পথের উপর ডিপেন্ড করে। উত্তর হচ্ছে যে এটা কি পথের উপর ডিপেন্ড করে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গতিশক্তি পথের উপর ডিপেন্ড করে। কিরকম? যখন একটা বস্তুকে আমি উপর থেকে নিচে ফেলে দেই, যত হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বাড়তে থাকবে, তার বেগ বাড়তে থাকবে। কি বাড়তে থাকবে? বেগ বাড়তে থাকবে, ফলে গতিশক্তিও বাড়তে থাকবে। সো এরকম প্রশ্ন আসে যে ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কত। সো তোমাকে যেটা বের করতে হয়, ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তের বেগ কত ছিল। তুমি যদি বেগ বের করে ফেলতে পারো তাহলে গতিশক্তি খুব সহজেই বের করে ফেলতে পারবা। তুমি যদি বেগ বের করে ফেলতে পারো তাহলে গতিশক্তি কি খুব সহজেই বের করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আসো, এই গতিশক্তি এবং ভরবেগের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? সুন্দর একটা সম্পর্ক আছে। গতিশক্তি এবং ভরবেগের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা তোমাদের এসকিউতে আসে পরীক্ষায়, আবার সিকিউ এর খ নাম্বারেও দেখছি আসে। সো ভরবেগকে হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়। ভরবেগ পি ইকুয়ালস টু হচ্ছে এমভি, আর গতিশক্তি তো আমরা জানলাম কে ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার। সো এই কে এবং পি এর মধ্যে একটা সম্পর্ক আছে। তো ওই সম্পর্কটা আমরা একটু দেখব। তো লিখবো যে আমরা জানি কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। আমার কাজ হচ্ছে কি জানো? আমার কাজ হচ্ছে এই যে হাফ এম ভি স্কয়ার আছে না, এইটার উপরে এবং নিচে, উপরে এম দিয়ে গুণ করা, নিচে এম দিয়ে ভাগ করা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। উপরে হচ্ছে আমরা এম দিয়ে গুণ করব, উপরে আমরা এম দিয়ে গুণ করব, নিচে হচ্ছে এম দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কি আসবে? আমাদের আসবে কে ইকুয়ালস টু হাফ এম স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই এম। দেখো, এরপরে আমরা যেটা করতে পারি, এই যে এম স্কয়ার ভি স্কয়ার আছে, এই যে এম স্কয়ার ভি স্কয়ার আছে, এই এম স্কয়ার ভি স্কয়ারকে আমরা এম ভি এর হোল স্কয়ার এইভাবে লিখতে পারি। এম স্কয়ার ভি স্কয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এম ভি এর হোল স্কয়ার। এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে লিখতে পারি। তাহলে আমরা এখানে কি করব? এই যে এম স্কয়ার ভি স্কয়ার, এখানে এম ভি এর হোল স্কয়ার লেখা যায়, নিচে হচ্ছে পি। এই এম ভি হচ্ছে কি আমাদের পি, মানে ভরবেগ, ভর এবং বেগের গুণফল। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে কে ইকুয়ালস টু হাফ ইন্টু হচ্ছে পি স্কয়ার বাই এম, মানে আলটিমেটলি মোদ্দা ব্যাপারটা দাঁড়াচ্ছে কে ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m। তার মানে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক হচ্ছে যে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। কখন? যখন ভর কনস্ট্যান্ট থাকে, যখন ভর কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছো? এই যে হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। তোমার কাছে যদি যে কোনো একটা দেওয়া থাকে আর বস্তুর ভর দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি বাকি একটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? ভরবেগ দেওয়া থাকলে গতিশক্তি বের করতে পারবা, গতিশক্তি দেওয়া থাকলে ভরবেগ বের করে ফেলতে পারবা। সো এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক এবং টপিক ছিল আর কি, এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। সো গতিশক্তি ভরবেগের সম্পর্ক থেকে সেটা একটু মনে রাখবা। আর একটা কোশ্চেন তোমাদের জন্য বলতেছি, সেটা একটু বাসায় ট্রাই করবা, মানে চেষ্টা করবা যে আনসার করার, ঠিক আছে?
দুটি, আচ্ছা, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তু, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি? এই প্রশ্নের উত্তর বলতে পারবা তোমরা কমেন্টে? যে একটা হালকা বস্তু আর একটা ভারী বস্তু, এদের ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি? বলতে পারবা? একটা হালকা বস্তু আর একটা ভারী বস্তুর কি সমান? ভরবেগ সমান, কার গতিশক্তি হচ্ছে বেশি? এটা হচ্ছে প্রশ্ন। দেখো তো প্রশ্নের উত্তর দিতে পারো কিনা, দেখো তো প্রশ্নটার উত্তর দিতে পারো কিনা। একটা হালকা বস্তু আর একটা ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি? পারবা? তোমরা তো ক্লাসে নাই, আসলে তোমরা তো ক্লাসে নাই, ক্লাস তো নেওয়া যাবে না মানে মনে হচ্ছে। এরকম যদি হচ্ছে তোমাদের ইয়ে থাকে, রেসপন্স থাকে, তাহলে তো ক্লাস নেওয়া যাবে না। একটু খেয়াল করো, এই সূত্র থেকে তুমি এটা বলতে পারো। কিভাবে বলতে পারো? ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। কি? আচ্ছা, একজন বলছে ভারী বস্তু, যাক, একজন বলছে হালকা বস্তু, সবাই কনফিউজ, মানে একজন এক একটা বলতেছে, আর একজন বলছে হালকা বস্তু। আচ্ছা দেখি এখানে, দেখো ভাইয়া, এই যে ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, এই সূত্র থেকে আমরা একটা জিনিস বলছে, এখানে প্রশ্নে বলে দিছে কি, যে একটা বস্তু ভারী, একটা বস্তু হালকা, কিন্তু তাদের ভরবেগ আবার সমান, মানে দুজনের ক্ষেত্রেই ভরবেগ সমান, মানে ভরবেগ কনস্ট্যান্ট। সো এই যে পি স্কোয়ার, এই জিনিসটুকু হচ্ছে কনস্ট্যান্ট, আর 2 তো সবসময় সংখ্যা, এটাও কনস্ট্যান্ট। সো দুইটা কনস্ট্যান্ট যদি চলে যায়, তাহলে একটা সমানুপাতিক চিহ্ন চলে আসে এবং 1/m হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে যখন দুইটা বস্তুর ক্ষেত্রে তাদের ভরবেগ সমান থাকে, তখন যার ভর কম তার গতিশক্তি বেশি। সো অবশ্যই এখানে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। কার গতিশক্তি বেশি হবে? হালকা বস্তুর গতিশক্তি কি হবে? বেশি হবে। বুঝছো? বুঝছো? আচ্ছা, এখানে একটা গ্রাফ দেখাই। এখানে এই গ্রাফটা আসতে পারে পরীক্ষাতে, তো একটু দেখে রাখো, কাজে লাগতে পারে। আমাদের হচ্ছে গতিশক্তি ভার্সেস ভরবেগের গ্রাফ। আমি যদি হচ্ছে এই দিক বরাবর আমাদের ভরবেগ নেই, আর এই দিক বরাবর হচ্ছে আমি গতিশক্তি নেই, সো ভরবেগ এবং গতিশক্তির সম্পর্কটা কিরকম ছিল? ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। আমি যদি এই 1/2m যেটা আছে, এই জিনিসটুকুকে কনস্ট্যান্ট ধরে ফেলি, কি ধরে ফেলি? কনস্ট্যান্ট ধরে ফেলি, তাহলে সম্পর্কটা এরকম চলে আসে, ইকে সমানুপাতিক পি স্কোয়ার, এইরকম চলে আসে সম্পর্কটা, যে ভরবেগ হচ্ছে, মানে গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে এই টাইপের গ্রাফের জন্য আমাদের গ্রাফ কিরকম হয়? আমাদের গ্রাফ হয় হচ্ছে অধিবৃত্তাকার, এরকম, তাই না? এরকম ভাবে হচ্ছে কি হবে? বাড়তে থাকবে। এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো তো, যে কোনো একটা বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে তার গতিশক্তি কত গুণ হবে? কোনো একটা বস্তুর বেগ, কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে গতিশক্তি কত গুণ হবে? স্বাভাবিকভাবেই গতিশক্তি তো হচ্ছে একটা বস্তুর ভর তো আর চেঞ্জ করা যায়, বাট ভর চেঞ্জ হইলে, মানে স্থির অবস্থা অথবা গতিশীল অবস্থা, মানে বেগের পরিবর্তনের সাথে ভরের কোনো পরিবর্তনের সম্পর্ক নাই, আছে? নাই। কিন্তু গতিশক্তির সাথে কার পরিবর্তনের সম্পর্ক আছে? বেগের। তো কোনো বস্তুর বেগ যদি n গুণ করা হয়, কোনো বস্তুর বেগ যদি হচ্ছে n গুণ করা হয়, তাহলে তার গতিশক্তি n স্কয়ার গুণ হবে। কত গুণ হবে? n স্কয়ার গুণ হবে। তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? ব্যাপারটা কিরকম দাঁড়ায়? গ্রাফে যদি চিন্তা করো, এই হচ্ছে আমাদের গতিশক্তি ভার্সেস বেগের গ্রাফ, ঠিক আছে? সো এই দিক বরাবর আমার হচ্ছে বেগ v, এই দিক বরাবর হচ্ছে আমার গতিশক্তি কে। তাহলে এইটাও হচ্ছে বেগের সমানুপাতিক, মানে এইরকম না, কে প্রপোর্শনাল ভি স্কয়ার। কে প্রপোর্শনাল হচ্ছে কি? ভি স্কয়ার। কেন?
কারণ আমরা জানি যে ভর ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, সো হাফ এম তো কনস্ট্যান্ট হিসেবে নেওয়াই যায়, তাহলে ইকে প্রপোর্শনাল ভি স্কোয়ার, বলছে 2n হবে না, এন স্কোয়ার হবে, নুরুল্লাহ মুশফিক, এন স্কোয়ার হবে বাবা, এন স্কোয়ার। সো এটার গ্রাফও একই রকম হবে, গতিশক্তি এবং বেগের গ্রাফ, গতিশক্তি এবং ভরবেগের গ্রাফ, দুটোর গ্রাফ দেখতে একই রকম, ঠিক আছে? ওকে, তো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা পারবা সবাই, খুবই সহজ। 500 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটিতে এত ত্বরণ সৃষ্টি করলে 10 সেকেন্ড পরে গতিশক্তি কত? তো 10 সেকেন্ড পরে যদি গতিশক্তি বের করতে হয়, আগে আমাকে কি করতে হবে? 10 সেকেন্ড পরে বেগ বের করতে হবে। তো 10 সেকেন্ড পরে বেগ অথবা শেষ বেগ বের করার সম্পর্ক, মানে ত্বরণ এবং সময় দেওয়া আছে, আমাকে শেষ বেগ বের করতে বলছে। কি বের করতে বলছে? শেষ বেগ। কেমনে বের করব? তো 10 সেকেন্ড পরে বেগ v ইকুয়ালস হচ্ছে u প্লাস এটি, এই সূত্র দিয়ে করব নাকি? v ইকুয়ালস টু u প্লাস এটি, এই সূত্র দিয়ে করব। তাহলে আমার আদি বেগ ছিল হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা চলতেছিল, তাহলে ই হচ্ছে 20, এই যে এটা হচ্ছে 20 আদি বেগ, দিস ওয়ান ইজ আদি বেগ ইউ। আচ্ছা, প্লাস এ হচ্ছে কি? এ হচ্ছে আমাদের ত্বরণ, যেটা হচ্ছে 0.5, কত সেকেন্ড চলছে? 10 সেকেন্ড। ওকে ফাইন, তাহলে 20 যোগ 0.5 ইন্টু 10 মানে 5, তার মানে 25। তার মানে আমাদের যখন 10 সেকেন্ড পরে গতিশক্তি বের করতে বলছে, তো 10 সেকেন্ড পরে আমাদের বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? তাহলে 10 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? তাহলে 10 সেকেন্ড পরে গতিশক্তি ই কে ইকুয়ালস টু হবে হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। আমাদের বস্তুর ভর বলে দিছে না? বস্তুর ভর বলছে কত? 500 কেজি বা 500 কেজি ইন্টু হচ্ছে 25-এর স্কোয়ার। এই পুরা জিনিসটাকে ক্যালকুলেশন করবা, এই পুরা জিনিসটাকে ক্যালকুলেশন করবা, তাহলে হচ্ছে তুমি গতিশক্তি পেয়ে যাচ্ছ। তাহলে কত আসতেছে? 1/2 ইন্টু 500 ইন্টু হচ্ছে 25-এর স্কোয়ার, মানে হচ্ছে 156250, 156250, 156250 জুল। ঠিক আছে? 10 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি এইটা, বেগ 25, গতিশক্তি হচ্ছে এইভাবে হাফ এম ভি স্কোয়ার দিয়ে করতে হবে, বুঝছো? মরিয়ম আক্তার জিম, আগে বেগ বের করবো, তারপর হচ্ছে বেগের সাথে বেগের সাহায্য নিয়ে গতিশক্তি বের করব। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। ওকে, এই টপিকটা দেখো, এই টপিকটা দেখো, শক্তির সংরক্ষণশীলতা অথবা কনজারভেশন অফ এনার্জি। এই যে শক্তির সংরক্ষণশীলতা অথবা কনজারভেশন অফ এনার্জি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং ক নম্বরে এই প্রশ্নটা আসে যে শক্তির সংরক্ষণশীলতা বলতে কি বুঝো? কি বুঝো? আমরা শক্তির সংরক্ষণশীলতা বলতে বুঝি যে মহাবিশ্বে মোট শক্তি নির্দিষ্ট, মহাবিশ্বে মোট শক্তি নির্দিষ্ট। তাই শক্তি সৃষ্টি অথবা ধ্বংস করা সম্ভব না, শক্তি শুধু এক রূপ থেকে এক রূপে রূপান্তর করা সম্ভব। ঠিক আছে? শক্তির সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়, শুধু রূপান্তর সম্ভব, মানে শক্তিকে শুধুমাত্র এক রূপ থেকে এক রূপে রূপান্তর করা যায়। কি করা যায়? রূপান্তর। বুঝছো? আচ্ছা, এইটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি কি, তাহলে তুমি এইটা লিখবা। আমরা এই চ্যাপ্টারে পড়ব মূলত হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি? যান্ত্রিক শক্তি কি ছিল আমাদের? আমরা বলছিলাম যে যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির যোগফল। সো যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির যোগফল, আর যান্ত্রিক শক্তির নিত্যতা মানে হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। মানে ব্যাপারটা আসলে এই রকম যে আমি যদি একটা বস্তুকে খুব একটা উচ্চতা থেকে নিক্ষেপ করি, ধরো এই এম ভরের একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুটাকে আমি নিক্ষেপ করতেছি, এই যে তাকে এতটুকু দূরত্ব কভার করতে হবে, এই দূরত্বটা হচ্ছে তাকে কভার করতে হবে। কতটুকু দূরত্ব? এইচ। এটা হচ্ছে আমার ভূমি। সো ভূমি থেকে একটা এম ভরের বস্তু হচ্ছে উপর থেকে আমরা ভূমিতে নিক্ষেপ করতেছি এইচ উচ্চতা থেকে। কত উচ্চতা থেকে?
এইচ উচ্চতা থেকে। আমি যদি এইচ উচ্চতা থেকে এম ভরের একটা বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করি, তাহলে এই যাত্রাপথে যে কোনো অবস্থানে এই পয়েন্ট চিন্তা করতে পারো, এই পয়েন্ট চিন্তা করতে পারো, এই পয়েন্ট চিন্তা করতে পারো, মানে এই যে এ পয়েন্ট, ধরো এটার নাম দিলা এ, এটা বি, এটা সি, এটা ও পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টে একদম শেষে যেই পয়েন্ট আছে এটার নাম দিলা ডি, এই যে ও এ বি সি ডি, এই সব পয়েন্টে বা সকল পয়েন্টে কি হবে, আমাদের মোট শক্তি, কোন শক্তি, এই ও পয়েন্ট, তারপর এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্টে আমাদের বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তি যে যোগফল, এই যোগফল ধ্রুব থাকবে বা সমান থাকবে। মানে এই সকল পয়েন্টে একটা বস্তুকে যখন উপর থেকে অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তে দেওয়া হচ্ছে অথবা নিচ থেকে আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটা 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 বিন্দুতে আমাদের কি হবে, আমাদের বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল অর্থাৎ যান্ত্রিক শক্তি ধ্রুব থাকবে অথবা সংরক্ষিত থাকবে। এবং এইটার উপরে আমাদের সিকিউ আছে, কি আসে আমাদের হচ্ছে এই টপিকের উপরে সিকিউ আসে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এই টপিকটা আমরা ডিটেইলসে দেখব হচ্ছে নেক্সট ক্লাসে, যে কিভাবে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ করতে হয় একটা ম্যাথের মাধ্যমে। আমরা এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা একটা ম্যাথের মাধ্যমে এই যান্ত্রিক শক্তির নিত্যতাটা দেখব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো বিভব শক্তি এবং গতিশক্তির সম্পর্ক। বিভব শক্তি ও গতিশক্তির সম্পর্ক। সো বিভব শক্তি আর গতিশক্তির সম্পর্ক বলতে কি, তোমাদের পরীক্ষায় এরকম অনেক ধরনের প্রশ্ন আসবে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে অথবা দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 3 গুণ হবে, 1/3 হবে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে? ধরো আমি তোমাকে একটা কনটেক্সট বুঝাই। এরকম এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এইখানে এইচ উচ্চতায় এইখানে একটা বল আছে, কত উচ্চতায়, এইচ উচ্চতায় এম ভরের একটা বল আছে। সো তোমার কাছে আমি প্রশ্ন করলাম যে এই যে এম ভরের বস্তুটাকে যদি নিচের দিকে ফেলি তাহলে কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এই টাইপের একটা প্রশ্ন করলাম। তাহলে তুমি যেটা করবা, ফার্স্টে তুমি ধরে নিবা কি, তোমাকে আমি প্রশ্ন করলাম যে কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কত গুণ হবে, দ্বিগুণ হবে। তুমি যেটা করবা ধরে নিবা যে এই হচ্ছে আমাদের ভূমি, ভূমি থেকে এক্স উচ্চতা, ধরো এই পয়েন্টটাতে ভূমি থেকে এক্স উচ্চতায় আমাদের বিভব শক্তি আর গতিশক্তি সম্পর্ক হবে হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু কি হবে, এতটুকু হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে এই পয়েন্টে আমার বিভব শক্তি বের করবা। তাহলে এই পয়েন্টে যদি আমি বিভব শক্তি বের করতে চাই, কার জন্য, এই এম ভরের বস্তুটার জন্য, আমি প্রসঙ্গতল কোনটা, ভূমি, ভূমি থেকে কতটুকু উপরে আছে, এক্স উচ্চতায় আছে। তো বিভব শক্তি ইপি ইকুয়ালস হচ্ছে এমজি এক্স। সেম উচ্চতাতে মানে এই পয়েন্টে আমার আবার গতিশক্তি বের করতে হবে, এই পয়েন্টটা আমাকে কি বের করতে হবে, এই সেম পয়েন্টটাতে আমাকে আবার গতিশক্তি বের করতে হবে। সো এইখানে গতিশক্তি কি হবে, গতিশক্তি আমি কিন্তু বস্তুটাকে কি করতেছি, উপর থেকে নিচে ফেলতেছি। সো গতিশক্তি ই কে ইকুয়ালস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো এই যে ভিটা, এই পয়েন্টে ভি কত এটা বের করতে হবে। এই পয়েন্টে শেষ বেগ কত, এই পয়েন্টে শেষ বেগ ভি ইকুয়ালস টু কত, এটা কিসের উপর ভিত্তি করব, সময় তো আমার কাছে নাই, আমার কাছে এতটুকু উচ্চতা আছে এইচ মাইনাস এক্স, আর কিছু আছে না। তাহলে এইখানকার জন্য আমাদের বেগ হবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু, যেহেতু পরন্ত বস্তু ছেড়ে দিচ্ছি স্থির অবস্থা থেকে পড়তেছে, সো ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভাইয়া এখানে ইউ তো 0 প্লাস 2gh করলে আলটিমেটলি 2gh আসতেছে। তাহলে আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস টু আসতেছে কত, 2gh। আমরা ভিতে নিচ্ছি না, ভি স্কোয়ারে রাখতেছি, কারণ আমাদের গতিশক্তির যে সূত্রটা আছে এটা হচ্ছে ভি স্কোয়ার দিয়ে করা হয়েছে।
তো 2gh তো হবে না, h মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করছে। কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করছে সে হচ্ছে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, h মাইনাস এক্স। তাহলে এখানে h এর জায়গায় কি হবে? h মাইনাস এক্স। প্রত্যেকটা জায়গায় h এর জায়গায় কি হবে? h মাইনাস এক্স। ঠিক আছে, এখানে h না হয়ে হবে হচ্ছে h মাইনাস এক্স। ঠিক আছে, ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন আসো আমরা এইখানে এই যে ভি স্কোয়ারের জায়গায় কি বসাবো তাহলে? 2g ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে লেখো লেখো লেখো, হাফ এম ভি স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে 2g ইন্টু এইচ মাইনাস এক্স। এই 2 ক্যান্সেল, তাহলে এখানে কি থাকতেছে? এম জি ইন্টু হচ্ছে এইচ মাইনাস এক্স। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওই পয়েন্টে বা ওই সেম পয়েন্টে গতিশক্তি। এটা হচ্ছে ওই সেম পয়েন্টে গতিশক্তি আর সেম পয়েন্টে বিভব শক্তি। সো এই দুটো আমরা পাইছি। আমাদের কাজ হচ্ছে কোন বিন্দুতে দ্বিগুণ, এটা জিজ্ঞেস করছিল। তাহলে কোনটা দ্বিগুণ বলছিল? গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে কোথায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। তাহলে আমি গতিশক্তি পাইছি ই কে, বিভব শক্তি পাইছি ইপি। তাহলে প্রশ্ন মতে ই কে ইকুয়ালস টু 2 ইন্টু ইপি। তাহলে ই কে ইকুয়ালস টু কত পাইছো? এমজি এইচ মাইনাস এক্স। লিখো এমজি এইচ মাইনাস এক্স 2 ইন্টু ইপি কত পাইছো? এমজি এক্স। লিখো এমজি এক্স। তাহলে এইখান থেকে আসতেছে তোমার হচ্ছে এমজি এইচ, এখানে আসতেছে হচ্ছে মাইনাস এমজি এক্স। গুণ করতেছি, এমজি দিয়ে এইচ কে গুণ করলাম এমজি এইচ, এমজি দিয়ে এক্স কে গুণ করলাম এমজি এক্স ইকুয়ালস টু হচ্ছে 2 এমজি এক্স। এমজি এক্সটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এমজি এইচ ইকুয়ালস টু হচ্ছে 3 এমজি এক্স। তাহলে এই এমজি আর এই এমজি ক্যান্সেল, তাহলে এখানে কি থাকতেছে? 3x ইকুয়ালস টু এইচ। তার মানে x ইকুয়ালস টু হচ্ছে h বাই 3। তার মানে এই টোটাল উচ্চতা যা আছে, এই বস্তুটার টোটাল উচ্চতা যতটুকু আছে, মানে বস্তুটা যতটুকু উপরে আছে ভূমি থেকে, ওই টোটাল উচ্চতার 3 ভাগ যদি করি তাহলে ওই পয়েন্টটাতে আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমি এসএসসি 26 এই ক্লাস করতে পারবো? অবশ্যই পারবা। এই টাইপের ম্যাথ তোমার পরীক্ষাতে অসংখ্যবার বোর্ড থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, টেস্ট পরীক্ষা থেকে শুরু করে, যত পরীক্ষা হয় সব পরীক্ষায় এই গতিশক্তি বিভব শক্তির সম্পর্ক থেকে একটা ম্যাথ আসেই। সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে এরকম ভাবে সলভ করবা। এবং এখানে তো আমি ভ্যালু ধরে দেই নাই, তোমাকে হয়তো পরীক্ষায় ভ্যালু দিয়ে দিবে, এম ভরটা দিয়ে দিবে, উচ্চতাটা বলে দিবে, তুমি জাস্ট কি করবা? ভ্যালুগুলা বসাবা, বসায়ে জিনিসগুলা বের করবা। তুমি কি বুঝছো? তোমরা কি বুঝছো বিভব শক্তি গতিশক্তির যে সম্পর্কটা ছিল? এবং আমরা নেক্সট ক্লাসে এগুলোর উপর তো সিকিউ দেখবই, তখন আসলে জিনিসগুলো আরো সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমাকে একটু জানাও যে এটা বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা এটা একটু জানাও। ঠিক আছে, ওকে, চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, স্প্রিং, ঠিক আছে, স্প্রিং এর ম্যাথগুলা অনেক বেশি, মানে তোমরা অনেক ভয় পাও স্প্রিং এর ম্যাথ, কেন আমি জানি না, বাট স্প্রিং এর ম্যাথগুলা সহজ। স্প্রিং এর ম্যাথগুলো হচ্ছে সহজ, এবং তোমাদের সিলেবাসে আসলে স্প্রিং নিয়ে কিছুই নাই। তোমাদের সিলেবাসে স্প্রিং নিয়ে তেমন কিছুই নেই, খুবই মানে মিনিমাল কিছু আলোচনা আছে। ধরো দৃঢ় অবলম্বনের সাথে আমি একটা স্প্রিংকে রাখছি, ঠিক আছে, একটা দৃঢ় অবলম্বনের সাথে আমি হচ্ছে এরকম একটা স্প্রিংকে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করছি? এই দৃঢ় অবলম্বনের সাথে থাকা যে স্প্রিংটা আছে, একে আমি এফ বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করে টানছি, বাহ্যিক বল এফ এক্সটার্নাল, আমি এরকম বল প্রয়োগ করে এটাকে টান দিছি, ঠিক আছে। কতটুকু বল প্রয়োগ করছি? এফ এক্সটার্নাল পরিমাণ, এফ ই এক্স টি, এত পরিমাণ বল প্রয়োগ করছি। তো শুরুতে স্প্রিংটা ছিল কতটুকু? শুরুতে স্প্রিংটা ছিল হচ্ছে এই যে এতটুকু, ঠিক আছে। এরপরে কি করলাম? স্প্রিংটাকে টানলাম, টানার পর স্প্রিংয়ের স্মরণ হলো, কতটুকু স্মরণ হলো? এই যতটুকু স্মরণ হলো, এক্স পরিমাণ স্মরণ হলো। আমি স্প্রিং এর উপরে একটা এক্সটার্নাল বল প্রয়োগ করে স্প্রিংটাকে টান দিছি, ফলে স্প্রিংটা এতটুকু স্মরণ হয়েছে, তার মানে কি অবস্থানের পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখন এই স্প্রিংটা কি করবে? স্প্রিংটা একটা স্থিতিস্থাপক বস্তু। স্প্রিংকে যদি হচ্ছে টানি বা প্রসারিত করি বা সংকুচিত করি, যেটাই করি না কেন, ও আবার আগের জায়গায় ফিরে যেতে চাইবে। আচ্ছা, রাফিয়া রহমান বলছে আগের টপিকটা আরেকবার বুঝাইতে। এই তো আগের টপিকটা যেটা ছিল ওইটার উপরে আমরা নেক্সট ক্লাসে সিকিউ দেখবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে যেদিন হবে এই চ্যাপ্টার, ওই দিন আমরা সিকিউ সলভ করবো, তখন ওটা আরো সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে, ওটা সমস্যা নেই, ঠিক আছে। আমাদের সময় অলমোস্ট শেষের দিকে, বাট আমাদের টপিক অনেক কিছু বাকি আছে।
আসো এখন আমরা কি দেখলাম যে এফ ইএক্সটি বা এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে কতটুকু স্মরণ ঘটায়, এক্স পরিমাণ স্মরণ ঘটায়। কিন্তু স্প্রিং এর স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে স্প্রিংকে বল প্রয়োগ করে সংকুচিত বা প্রসারিত করা হওয়ার পরেও ও আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। কি করে? আগের অবস্থায় ফিরে যেতে চায়। সো স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে যেতে যাবে। কিসের কারণে ফিরে যেতে যাবে? একটা প্রত্যয়নী বলের কারণে। মানে এই দিকে আমি বল প্রয়োগ করছি কোন দিকে? এই দিকে, কিন্তু স্প্রিংটা নিজের প্রত্যয়নী বলটা প্রয়োগ করবে এই দিকে। ঠিক আছে, ওইটা হচ্ছে শুধু এফ দিয়ে লিখতেছি, শুধু এফ। স্প্রিং এর প্রত্যয়নী বল, এই যে এইটাকে বলা হচ্ছে স্প্রিং এর বল বা স্প্রিং এর প্রত্যয়নী বল অথবা স্প্রিং বল। সো স্প্রিং বলের কারণে স্প্রিং হচ্ছে এই দিকে যাবে। সো আমার স্মরণটা ছিল কোন দিকে? এই দিকে। আর স্প্রিং এর প্রত্যয়নী বলটা কাজ করতেছে কোন দিকে? এই দিকে। তার মানে স্প্রিং এর বল এবং স্মরণের বল দুজনের দিক হচ্ছে বিপরীতমুখী। সো হুকের সূত্র অনুযায়ী, হুক বলছে বা হুকের সূত্র অনুযায়ী এই যে স্প্রিং এর যে প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বল হচ্ছে স্প্রিং এর স্মরণের সমানুপাতিক। মানে এফ হচ্ছে এক্স এর সমানুপাতিক। কিরকম? এফ হচ্ছে এক্স এর সমানুপাতিক এবং বিপরীতমুখী। কেন বিপরীতমুখী? কারণ স্মরণ আমি বল প্রয়োগ করে এদিকে করতেছি, বাট স্প্রিং ওর প্রত্যয়নী বলের জন্য আবার আগের অবস্থায় ফিরে যায়। সো এই জন্য আমরা এটাকে এইভাবে লিখি, এফ সমানুপাতিক মাইনাস এক্স। তো যে কোনো সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা বল ধ্রুবক চলে আসে। সো এখানে মানে একটা ধ্রুবক চলে আসে। সো এখানে একটা ধ্রুবক চলে আসবে, সেটা হচ্ছে কে। এফ ইকুয়ালস টু তাহলে মাইনাস কে এক্স। এই যে কে, এই কেটাকে আমরা বলবো হচ্ছে বল ধ্রুবক অথবা স্প্রিং ধ্রুবক। এই কেটাকে আমরা বলবো হচ্ছে বল ধ্রুবক অথবা স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, এই কে কে আমরা কি বলবো? বল ধ্রুবক অথবা স্প্রিং ধ্রুবক। সো আমরা শুধুমাত্র যদি মান নিয়ে চিন্তা করি তাহলে আর আমরা এই মাইনাস সাইনটা নিব না। এই সূত্রটা শুধু মানে হিসাব করব, শুধু মান। শুধু মান দিয়ে যদি আমরা এই সূত্রটা হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে এফ ইকুয়ালস টু কে এক্স। তাহলে এখান থেকে আমাদের কে ইকুয়ালস টু আসবে হচ্ছে এফ বাই এক্স। তার মানে কোনো একটা স্প্রিং এর বল ধ্রুবক বের করার সূত্র হচ্ছে কি? স্প্রিং এর প্রত্যয়নী বল ডিভাইডেড বাই স্মরণ এস। স্প্রিং এর প্রত্যয়নী বল অথবা স্প্রিং এর স্প্রিং বল ডিভাইডেড বাই স্প্রিং এর স্মরণ অথবা সংকোচন অথবা প্রসারণ এক্স। এখন আসো, এই যে স্প্রিং এর বল, এই বলের একক কি? এই স্প্রিং এর বলের একক কি? যে কোনো বলের একক কি হচ্ছে? নিউটন। যে কোনো বলের একক কি হচ্ছে কি? নিউটন। আর স্মরণ বা সংকোচন প্রসারণ যেটাই হোক, এইটার একক হচ্ছে কি? এইটার একক হচ্ছে মিটার। স্প্রিং এর স্মরণের একক হচ্ছে কি? মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের একক কি হবে? কে ইকুয়ালস টু নিউটন আর নিচে হচ্ছে মিটার। তার মানে নিউটন মিটার ইনভার্স 1 অথবা নিউটন পার মিটার। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। তো আমি যে কোনো স্প্রিং এর উপরে, যে কোনো স্প্রিং এর এক একক স্মরণ ঘটানোর জন্য বা এক একক সংকোচন বা প্রসারণ হওয়ার জন্য, এক একক স্মরণ ঘটাতে স্প্রিং এর উপর প্রযুক্ত প্রত্যয়নী বল, এটা কিন্তু বাহ্যিক বল না, স্প্রিং এর উপর প্রত্যয়নী বল, এটা হচ্ছে বল ধ্রুবক। এটা হচ্ছে কি? বল ধ্রুবক। এক একক স্মরণ ঘটাতে না, এক একক স্মরণের জন্য। ঠিক আছে, এক একক স্মরণের জন্য স্প্রিং এর উপর প্রযুক্ত প্রত্যয়নী বল হচ্ছে বল ধ্রুবক। তার মানে এই যে কে ইকুয়ালস টু আমরা লিখতেছি কি? এফ বাই এক্স। তো খেয়াল করো, যদি হচ্ছে এক্স এর ভ্যালু এক একক হয়, মানে এক্স ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাহলে আমাদের কে ইকুয়ালস টু কি হবে? এফ হবে। কে ইকুয়ালস টু কি হবে? এফ হবে। সো এক একক স্মরণের জন্য যতটুকু বল সেটাই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক, সেটাই হচ্ছে আমাদের কি? স্প্রিং ধ্রুবক। সো স্প্রিং নিয়ে তোমাদের সিলেবাসে আসলে জাস্ট একটা সূত্র লেখা আছে যে স্প্রিং দ্বারা কৃত কাজ অথবা স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং দ্বারা কৃত কাজ অথবা স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং দ্বারা কৃত কাজ ডব্লিউ, অথবা এটাকে ইউ দিয়েও লেখা হয় যেহেতু বিভব শক্তি, ইকুয়ালস টু হচ্ছে কৃত কাজ আর বিভব শক্তি স্প্রিং এর ক্ষেত্রে সেম, হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং দ্বারা কৃত কাজ অথবা স্প্রিং এর বিভব শক্তি ইউ অথবা ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক
এক্স হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, ঠিক আছে। সো এই হচ্ছে স্প্রিং নিয়ে মোটামুটি। স্প্রিং এর এই সূত্রটা কেমন আসছে এটা তোমাদের বইয়ে নাই, সো এটা আরেকটু বড় যখন হবা তোমরা তখন জানতে পারবা, বাট এটা গ্রাফ দিয়ে দেখানো যায়, বাট আজকে যেহেতু আমাদের সময় একটু কম, সো আজকে এটা দেখাবো না। আমরা যেন একটা স্প্রিং এর ম্যাথ দেখি, স্প্রিং এর একটা ম্যাথ দেখি। বলছে যে 800 জুল কাজ করতে একটি স্প্রিং এর 20 সেন্টিমিটার সংকুচিত হলে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত। সো আমাদের কাছে কৃত কাজ দেওয়া আছে, স্প্রিং এর কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস দেওয়া আছে 800 জুল। আর কি দেওয়া আছে, স্প্রিং এর 20 সেন্টিমিটার সংকুচিত হয়, মানে কে দেওয়া আছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 মিটার। আমাকে বের করতে বলছে স্প্রিং এর আচ্ছা এটা হচ্ছে এক্স দেওয়া আছে, সংকোচন হচ্ছে এক্স দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কে, আমাকে বের করতে বলছে কি স্প্রিং ধ্রুবক কে, কে ইকুয়ালস টু হোয়াট। সো আমরা কি জানি, আমরা জানি স্প্রিং এর কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কয়ার। এখান থেকে আমরা কি বের করব, কে বের করব, আমাদেরকে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে। দেখো এই যে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, মানে কি স্প্রিং ধ্রুবক মানে কি কে বের করতে বলছে, কে কত। সো এই সমীকরণ থেকে তুমি কে বের করতে চাও, কি করতে হবে, তাহলে কে ইকুয়ালস টু হবে হচ্ছে 2 ইনটু ডব্লিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার। তাহলে আমাদের কে ইকুয়ালস টু হচ্ছে 2 ইনটু ডাব্লিউ, কই ডাব্লিউ হচ্ছে 800 জুল, 800, আর নিচে হচ্ছে এক্স, এক্স স্কয়ার মানে হচ্ছে 0.2 এর স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে কে ইকুয়ালস টু হচ্ছে 2 ইনটু 800 ডিভাইডেড বাই 0.2 এর স্কয়ার, কত আসতেছে 40,000। তাহলে 40,000 নিউটন পার মিটার, এটা হচ্ছে আমাদের কি স্প্রিং ধ্রুবকের একক, এবং এই ম্যাথটার জন্য আমাদের স্প্রিং ধ্রুবক হচ্ছে 40,000 নিউটন পার মিটার। সো এইটাকে স্প্রিং ধ্রুবকের আর একটা একক আছে নিউটন পার মিটারের পাশাপাশি স্প্রিং ধ্রুবকের আর একটা একক আছে জুল মিটার ইনভার্স 2। এটা দিয়ে অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসে, তখন তোমরা হচ্ছে বুঝো না যে এইটা কোত্থেকে আসলো, বাট এটা কিন্তু স্প্রিং ধ্রুবকের একক, ঠিক আছে। নিউটন পার মিটারও স্প্রিং ধ্রুবকের একক, আর জুল মিটার ইনভার্স 2 এটাও হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। সো স্প্রিং ধ্রুবকের বেসিক্যালি দুইটা একক হয়। স্প্রিং ধ্রুবকের কয়টা একক হয়, দুইটা একক হয়, বুঝছো, বুঝতে পারছো। ওকে 40,000 ভাইয়া এফ ইকুয়ালস কে ইকুয়ালস টু এফ বাই এক্স দিয়ে বের করা যাবে কি না, কে ইকুয়ালস টু এফ বাই এক্স দিয়ে তো বের করলাম। আচ্ছা ওইভাবে এফ বাই এক্স, এফ তো নাই বাবা, এফ তো নাই এখানে, এফ বাই এক্স দিয়ে কেমনে বের করবা বলো, এফ তো নাই, তোমাকে এবার কৃত কাজ দিয়ে দিয়েছে, কৃত কাজ দিয়ে তোমাকে বের করতে হবে। আচ্ছা আমাদের হচ্ছে সময় শেষ অলমোস্ট। আমরা আজকে আমাদের যে টপিকগুলো পড়ার কথা ছিল সেখান থেকে আমরা দুইটা টপিক পড়তে পারিনি, দুইটা টপিক হচ্ছে আমরা পড়তে পারিনি। দেখো আমরা কি কি পড়ছি, আমরা কাজ পড়ছি, হেলানো তলের কৃত কাজ শেষ, শক্তি পড়ছি, যান্ত্রিক শক্তির নিত্যতা দেখছি, স্প্রিং দ্বারা কৃত কাজ দেখছি। বাট ক্ষমতার যে টপিকটা, মানে ক্ষমতা কর্মদক্ষতা এগুলো হচ্ছে একই টাইপের ম্যাথ, আমি ক্ষমতার কর্মদক্ষতা একটু সহজে বুঝাই দিচ্ছি। আর নেক্সট ক্লাসে আমরা কুয়ার যে টপিকটা ওটা আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করার আগেই দেখে তারপরে ম্যাথ করা শুরু করবো, ঠিক আছে। আমরা একটু ক্ষমতা আর কর্মদক্ষতাটা একটু বলে দিই। ক্ষমতা কই, এই যে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে বেসিক্যালি শক্তি রূপান্তরের হার। ক্ষমতা হচ্ছে কি শক্তি রূপান্তরের হার অথবা কাজ করার হার, ঠিক আছে, কাজ করার হার, কোনো একটা বস্তু অথবা কোনো একটা ইঞ্জিনের কাজ করার হার, অথবা এটাকে এইভাবে বলা যায় যে প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করতেছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে, প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে এটাও বলা যায়, প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে। আবার বলা যায় প্রতি সেকেন্ডে শক্তি রূপান্তরের হার, প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে সেটাও বলা যায়, প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি রূপান্তর করে সেটাও ক্ষমতা, সবকিছুই কিন্তু ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা একজন বলছে ভাই আজকে আর পড়েন না, আজকে এই লাস্ট টপিক এটা ক্ষমতা। সো ক্ষমতা হচ্ছে আমরা কি বলছি প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে। আমি যদি বলি টি সেকেন্ডে কোনো একটা বস্তু বা কোনো একটা ইঞ্জিন ডব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে এক সেকেন্ডে সে কতটুকু কাজ করবে, এক সেকেন্ডে মানে তো প্রতি সেকেন্ড, তো ডব্লিউ বাই টি এটাই ইকুয়ালস টু কি পি অথবা ক্ষমতা।
তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোনো বস্তুর ক্ষমতা হচ্ছে তার কৃত কাজ ডিভাইডেড বাই সময়। ক্ষমতা হচ্ছে কি? কৃত কাজ ডিভাইডেড বাই সময়। তাহলে ভাইয়া ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক কি হবে? কৃত কাজের একক ডিভাইডেড বাই সময়ের একক। তো কৃত কাজের একক হচ্ছে কি? জুল। সময়ের একক হচ্ছে কি? সেকেন্ড। তার মানে ক্ষমতার একক হবে হচ্ছে জুল সেকেন্ড ইনভার্স 1। এই জুল সেকেন্ড ইনভার্স 1 এর এসআই ইউনিটটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, মানে 1 জুল পার সেকেন্ড যেই কথা 1 ওয়াটও সেই কথা। তাহলে আমরা বলতে পারি যে ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। ক্ষমতার কি একক? ওয়াট। এসআই, ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট অথবা ডব্লিউ। ওয়াটকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডব্লিউ দিয়ে বা ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে। আচ্ছা, ক্ষমতার আর একটা একক আছে। ক্ষমতার আর একটা একক আছে। ক্ষমতার আর একটা একক হচ্ছে হর্স পাওয়ার। কি? হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারের সাথে ওয়াটের একটা সম্পর্ক আছে। 1 হর্স পাওয়ার ইকুয়ালস হচ্ছে 746 ওয়াট। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবা, বুঝছো? এই জিনিসগুলো একটু মনে রাখবা। এগুলো থেকে এমসিকিউতে অনেক প্রশ্ন আসে। এগুলো থেকে এমসিকিউতে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে। আচ্ছা, আর ক্ষমতার মাত্রা তাহলে কি হবে? ক্ষমতার মাত্রা হবে কাজের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা। মানে ক্ষমতার মাত্রা পি ডাইমেনশন, কাজের মাত্রা যেটা ছিল ml স্কয়ার টি ইনভার্স 2, এটার সাথে একটা সময় জাস্ট বাড়বে, তো মানে ml স্কয়ার টি ইনভার্স 3 হবে। এই ক্ষমতার মাত্রাটা অনেক আসে। ক্ষমতার মাত্রাটা কাজের মাত্রা থেকেও বেশি আসে। ঠিক আছে। সো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। কর্মদক্ষতা এবং কুয়ার ম্যাথ এই দুইটা টপিক আমরা নেক্সট ক্লাসে যখন সিকিউ সলভ করব তার আগে দেখব। ঠিক আছে। ক্লাসে কে কে আছে দেখি, ক্লাসে কয়জন আছে? ক্লাসে তো মানুষজনই ছিল না। আল্লাহ, এত কম মানুষ। আচ্ছা, সো যা যা দেখানো হয়েছে, যা যা বোঝানো হয়েছে, বুঝছো কিনা একটু বলো। যা যা দেখানো হয়েছে, যা যা বোঝানো হয়েছে, বুঝছো কিনা একটু বলো। হ্যাঁ, তো আমরা হচ্ছে একদম শুরু থেকে যদি দেখি, আবারও আমরা মোটামুটি যতগুলো টপিক শুরুতে বলছিলাম যে পড়বো, মোটামুটি অলমোস্ট সবগুলোই পড়ছি। জাস্ট হচ্ছে আমাদের দুইটা টপিক আমরা শেষ করতে পারলাম না। আমরা ক্ষমতা পর্যন্ত পড়ছি। আমাদের কুয়ার ম্যাথ আর কর্মদক্ষতা এই দুইটা হচ্ছে আমরা নেক্সট যে ক্লাসটা আছে ওই দিন হচ্ছে আমরা কভার করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে কভার করব। তো আমাদের নেক্সট ক্লাসটা কবে একটু দেখি, চলো। আমাদের নেক্সট ক্লাসটা কবে? মানে নেক্সট ক্লাস এই যে আমাদের রুটিন। ঠিক আছে, আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে ছিল মার্চের 9 তারিখ। সেকেন্ড ক্লাস হচ্ছে মার্চের 10 তারিখ, মানে হচ্ছে আগামীকালকে। আগামীকালকে আমাদের নেক্সট ক্লাস। আগামীকালকে সময়টা দেখো, ঠিক আছে, টাইমটা দেখো, সকাল 11টা 30 মিনিটে। সকাল 11টা 30 মিনিটে আমাদের কালকের টপিক হচ্ছে কি? কাজ ক্ষমতা শক্তির সিকিউ আর এমসিকিউ সলভ। তো সিকিউ আর এমসিকিউ গুলো সলভ করব, তার আগে হচ্ছে আমরা একটু ওই কুয়ার টপিকটা দেখে আসবো। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আজকে সবাই বুঝতে পারছো সবকিছু তাহলে, আশা করতেছি। এবং যারা হচ্ছে লাইভ ক্লাসটা করো নাই তারা একটু কষ্ট করে রেকর্ডেড ক্লাসটা করে নিবা। আশা করি যে টপিকগুলো পড়ানো হয়েছে সবগুলো বুঝবা, বুঝতে পারবা। ঠিক আছে, আর যারা যারা মিস করছো তারা একটু ক্লাসটা পরে করে নিবা। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।